আমি ম্যাটেরিয়াল শেয়ার করছি। এদিকে ঘুরে বসে। আচ্ছা, ম্যাটেরিয়ালসটা দেখা যাচ্ছে কিনা? ওকে। আজকে আমরা ফার্স্ট পার্টে করব কজ ইফেক্ট সলিউশন টাইপের, which is a very common type in IELTS Task 2. আচ্ছা, আমাদের লেখার ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে টপিক সহজ না কঠিন এটি কোনো বিষয় না। একটা সহজ লেখায়ও মানুষ 4 পায়, 5 পায়, ভালো স্কোর পায় না। আপনার লেখাকে জাজ করা হবে, আপনার মেধাকে জাজ করা হচ্ছে না এখানে। লেখাকে জাজ করা হবে ওই 4টা ক্রাইটেরিয়ার মাধ্যমে। আবারও বলে দিচ্ছি, রাইটিং এর ব্যাপারে পূর্ব মানসিকতাটা পরিহার করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই 4টা পয়েন্ট: টাস্ক রেসপন্স, কোহিয়ারেন্স এন্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি, এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। ঠিক আছে? সো আপনার যতই সহজ টপিক হোক, এর ভিতরে একজন 9 পাবে, একজন 5 পাবে, একজন 4.5 পাবে। ঠিক আছে? তো কাজেই মানে টপিক কমন আসলো কিনা এটা বিষয় না আসলে। বিষয়টা হচ্ছে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ আপনি ফরম্যাট অনুযায়ী ওই ক্রাইটেরিয়া গুলো পূরণ করে আপনি লিখতে পারেন কিনা। এখানে টপিক দেওয়া আছে, a large number of deaths are caused by road accidents. এটা অনেক পুরনো একটা পরীক্ষার প্রশ্ন। Why do so many road accidents occur and make recommendations? তার মানে why হলো cause আর make recommendations মানে solution। এটা এরকমও হতে পারতো, অন্য একটা টপিক আসলো ড্রাগ এডিকশন নিয়ে, যে the trend of drug addiction among young people uh, is increasing, অথবা is on the drug addiction is on the increasing trend among the young people. So why do so many youngsters are addicted to drugs? Make recommendations that would help to reduce the number of people taking drugs. তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নকে আমরা আজকে যেভাবে শিখবো সেইভাবে লেখার চেষ্টা করব। অর্থাৎ কজ অ্যান্ড সলিউশন, এই ওয়াই ইন্ডিকেটস কজ অ্যান্ড দিস ইন্ডিকেটস সলিউশন। এর ভেতরে আমি একটা এফেক্টও লিখেছি, তার মানে এটা কজ এন্ড ইফেক্ট আসতে পারে, ইফেক্ট এন্ড সলিউশন আসতে পারে। আবার কজ এন্ড সলিউশন বললে অটোমেটিক্যালি তো ইফেক্ট চলে আসে, নাহলে সলিউশনটা আসবে কিভাবে, তাই না? তো জন্য কজ ইফেক্ট সলিউশন এগুলা একই টাইপের লেখা। এখন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের জন্য আমরা কি শিখেছিলাম? যে টপিক পার্ট, এই যে টপিক পার্ট উপরের এবং নিচের কোশ্চেন পার্ট। টপিক পার্টকে প্যারাফ্রেজ করতে হবে এবং নিচের কোশ্চেন পার্টের উত্তরের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আসতে হবে বা হিন্ট আসতে হবে, হিন্ট। মনে আছে? সো দেয়ারফর এইটা টোটালটার রিফ্লেকশনই হচ্ছে ইন্ট্রোডাকশন। তবে ইন্ট্রোডাকশনে যেমন একটা নির্দিষ্ট নিয়ম, কনক্লুশনের নির্দিষ্ট নিয়ম, এটি সব লেখার জন্য নির্দিষ্ট, বাট কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী দুই একটা পয়েন্ট ভ্যারি করবে, সেই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন এখানে যেহেতু কজ আছে,
তো কজ তো আমরা ইচ্ছা করলে অনেকগুলো লিখতে পারবো। যদি সবাইকে জিজ্ঞেস করি রোড অ্যাক্সিডেন্টের 20টা কারণ বের হয়ে আসবে, ঠিক আছে না? কিন্তু আমাদের যেহেতু 40 মিনিট সময়ের ভেতরে এটা লেখার সাজেশন দেয় আমাদেরকে, এবং টোটাল 1 ঘন্টার ভিতরে আমাকে টাস্ক 1 টাস্ক 2 লিখতে হবে, সেই কারণে সময় এবং মার্কের বাণিজ্য আছে আমাদের একটা, হ্যাঁ। তো সেই কারণে 3 পয়েন্টের বেশি দরকার নাই। সবসময় আমরা আয়ার্সে 3 পয়েন্টস লেখার চেষ্টা করবো, এটা সময়ের কারণে আর কি। যদি আমাকে সময় বেশি দিত, আমি 4 পয়েন্ট লিখতে পারতাম, 5 পয়েন্ট লিখতে পারতাম, কারণ প্রতিটা পয়েন্টকে একটা প্যারায় লিখতে হয়। সো যখন এরকম কজ এন্ড সলিউশন থাকবে, কোন 3টা কজ নিয়ে আপনি আলোচনা করবেন সেই 3টা কজ ইন্ট্রোডাকশনে বলে দিতে হবে, মানে কজের নামগুলো। এখন আপনার হঠাৎ করে মনে হলো 3 প্যারা লেখার পরে, আয় হায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, তাহলে কনক্লুশনে ভরে দেই, তাহলে শেষ, পুরো রচনা শেষ, টিএটিআর নষ্ট, সিসি নষ্ট। কেন? কারণ আমার রচনাটাই তো, এটাকে বলে স্কোপড এসে। স্কোপড এসে, স্কোপড মানে নির্দিষ্ট স্কোপের ভিতরে লিখবো, টাইম এন্ড পয়েন্ট নির্দিষ্ট, এগুলোকে বলে স্কোপড এসে। তাহলে স্কোপড এসের ভিতরে, ঠিক আছে, আপনার কয়টা পয়েন্ট, এতে কোনো মার্কিং নাই, এতে কোনো মার্ক নাই। আপনার টোটাল মার্কিংটাই হচ্ছে ওই 4টা, টিএটিআর, সিসি, এলআর এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সিম্পল কথা। তাহলে দেখি ইন্ট্রোডাক্টরি প্যারাটা আমরা কিভাবে লিখেছি। উপরে লিখেছে যে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। সো এটাকে নিজের ভাষায় লিখেছি, রোড অ্যাক্সিডেন্টস আর রেসপন্সিবল ফর দ্য ডেথস অফ এন এভার ইনক্রিজিং নাম্বার অফ পিপল। নিজের ভাষায় লেখা হয়েছে। ওই পাশে কি ছিল দেখি তো, প্রশ্নে কি ছিল? A large number of deaths are caused by road accidents. So বাক্যটাকে পরিবর্তন করেছি, নিজের ভাষায় লিখেছি। এখন সলিউশন তো আর আলোচনা করা সম্ভব না, এই জন্য রেকমেন্ডেশনস এর পরিবর্তে একটা শব্দ আনতে হবে। সলিউশন তো আমরা বডি প্যারাগ্রাফে আলোচনা করব, তাহলে কজ এন্ড সলিউশনে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে এই অংশটা কিভাবে আসবে সেটা মনে রাখাটা জরুরি। যেমন এই ওয়াই এর জন্য 3টা কজ আমরা নাম বলে দেব, আর এইখানে রেকমেন্ডেশনের পরিবর্তে একটা সিনোনিম শব্দ আসলেই চলবে, যেমন সলিউশন শব্দটা আসলেই যথেষ্ট, সলিউশন দেওয়ার দরকার নেই। মানে অ্যাটলিস্ট বোঝানো যে হ্যাঁ সলিউশনের ব্যাপারটাও আছে। বাট কজের জন্য যে 3টা আমরা আলোচনা করব সেই 3টাকে আমরা বলে দেব। দেখি কি করেছি। দেখেন এখানে দেখেছি বিফোর সলিউশনস, তাহলে সলিউশন এনেছে মানে সলিউশন শব্দটা কিসের জন্য এনেছে? রেকমেন্ডেশনস এর জন্য, উপরের সাথে কানেকশনস থাকবে। To this problem can be found, it is necessary to examine the main causes. কজ আসছে যে ওয়াই এর জন্য, তাহলে মেইন কজেস যেহেতু বলেছে, কাজে কজের 3টা নাম আমাকে উল্লেখ করে দিতে হবে, মেইন কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস। এখন বাকি আছে হচ্ছে যে স্কোপ। স্কোপ মানে নাম্বার অফ পয়েন্টস। তাহলে কোন 3টা কজ নিয়ে আমি আলোচনা করব? although there are although there may be a number of causes involved, there are 3 major causes. Vehicle roadworthiness, গাড়ির রাস্তায় চলার উপযুক্ততা, সুন্দর একটা শব্দ। ভেহিকল হলো গাড়ি, আর roadworthiness মানে রাস্তায় চলার উপযুক্ততা। রোড কন্ডিশনস, রাস্তার অবস্থা এবং মানুষের সমস্যা। তো তাহলে এটাকে যদি আমরা বলি যে কি কি লিখলাম, এটা লিখলাম প্যারাফ্রেজিং অফ দ্য কোয়েশ্চেন, কজ এন্ড সলিউশন সিনোনিম, মানে যে ওয়াই এর বদলে কজ লিখলাম, রেকমেন্ডেশনের বদলে সলিউশন লিখলাম। তারপরে স্কোপ, 3 পয়েন্টস, কোন 3টা পয়েন্টের সাপেক্ষে আমি আলোচনা করতে যাচ্ছি। এটা তো আমি দিয়ে দেবই, গত ক্লাসের যেটা ছিল সেটা সহ, এটা সহ আজকে আমি আহ, এটা পাঠিয়ে দেব গার্ডিয়ান ক্যারিয়ার সেন্টারে, পরে কালকের ভিতরে এটা এই 2টা আপলোড করে দিবে, গত ক্লাসেরটা আর আজকেরটা। তাহলে এটা আপনারা একটু লিখে নিতে পারেন যদি এটা পাবেন। তারপরে হয় কি, এখন আপনি খাতার ভেতরে লিখলে, তারপরে আবার পেলেন, তাহলে এখন একবার লিখলেন, আবার পেলেন, দ্বিতীয়বার হলো, তৃতীয়বার আপনি ফলো করে লিখবেন, তাহলে তখন কি হবে, নলেজকে কনফার্ম রিকনফার্ম করতে হয়। আর নলেজকে একবার লিখে রেখে দিলে
যে স্যার তো দিবেই, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কাগজ আপনার কাছেই থেকে যাবে, আর মানে লিখাও হবে না পরে। তো যতবার লিখবেন তত বেশি সুবিধা হবে, নলেজ কনফার্ম হবে, রিকনফার্মড হবে। তাহলে এটুকু বুঝতে পেরেছি আমরা কি করেছি। তাহলে যে কোনো কজ সলিউশনে আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাতে এই কাজটি করব, সেটা যেই টপিকে থাকুক না কেন। প্যারাফ্রেজিং অফ দি কোয়েশ্চেন লিখবো, কজ এন্ড সলিউশন এই টাইপের শব্দগুলো আসতে হবে। যদি ওইখানে ওয়াই থাকে তাহলে আমি কজ নিয়ে আসবো, যদি ওখানে রেকমেন্ডেশন থাকে তাহলে সলিউশন নিয়ে আসবো, যদি ওইখানে সলিউশন নিয়ে আসে এই মানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে রেকমেন্ডেশন শব্দটা আনবো, তার মানে সিনোনিম ইউজ করতে হবে আর কি। এই হলো কথা। আর স্কোপ মানে যেই তিনটা পয়েন্টের সাপেক্ষে আমি আলোচনা করব। আচ্ছা, এখন আরেকটা বুদ্ধি। এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট পরীক্ষার হলে আমি কিভাবে আনবো? আপনাদেরকে চিন্তা করতে দিলে হয়তো আপনি অন্য তিনটা পয়েন্ট নিতেন। কিরকম নিতেন? ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, তারপরে হচ্ছে গিয়ে লোকজন অসতর্ক থাকে, হ্যাঁ, তারপরে 3 নাম্বার হচ্ছে গিয়ে ড্রাঙ্কেন ড্রাইভিং। এরকম তিনটা নিলেন, কিন্তু এগুলো তো আসলে খুচরা পয়েন্ট। তো কজ এন্ড সলিউশনে তিনটা পয়েন্ট, তিনটা কজ নেওয়ার একটা ভালো বুদ্ধি হচ্ছে, এখানে ব্র্যাকেটে লিখে দিই, generalized points or wider areas, যার আন্ডারে যে কোনো খুচরা পয়েন্ট পড়ে। ফর এক্সাম্পল, ওই যে ওইসব খুচরা পয়েন্টে না গিয়ে এই রাইটার চিন্তা করেছেন যে আচ্ছা অ্যাক্সিডেন্ট একটা ঘটে, তাহলে কি কি থাকে? গাড়ি থাকে, রাস্তা থাকে, মানুষ থাকে। দেখেন, এর চাইতে ছোট আর করা যায় না। বুদ্ধিটা বোঝা গেছে কিনা? এর চাইতে ছোট আর করা যায় না। এখন আপনি যত কস বলেন, এই তিনটার আন্ডারে হবে। সুবিধা হলো দুইটা। 1 নাম্বার, খুব দ্রুত তিনটা ওয়াইডার পয়েন্ট পাওয়া যায়। 2 নাম্বার সুবিধা হচ্ছে, খুচরা পয়েন্টকে যদি আপনি মেইন পয়েন্ট বানান, তাহলে তাকে আবার ব্যাখ্যা করতে গেলে আপনি কথা খুঁজে পাবেন না। কিন্তু যখন আপনি বড় পয়েন্ট নিবেন, যেমন হিউম্যান এররের আন্ডারে ওই যে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, তারপরে মানে কেয়ারলেস ড্রাইভিং, সিগন্যাল না দেওয়া, এমনকি পথচারীর দোষে অ্যাক্সিডেন্ট হওয়া, সবই হিউম্যান এররের আন্ডারে আসবে। তাহলে তখন ওই প্যারাকে বড় করতে গেলে এক্সপ্লেনেশন এবং যে সাপোর্টিং ডিটেলস দিতে হয়, সেই কথাগুলো আপনি বলতে পারবেন। তাহলে তখন ইজিয়ার হবে। বিষয়টা বোঝা গেছে কিনা, যে জেনারেলাইজ পয়েন্ট বলতে কি বোঝায় এবং এর সুবিধা কি? বোঝা গেছে কিনা, এই কথাটা বোঝা গেছে কিনা? জেনারেলাইজ পয়েন্ট বা ওয়াইডার পয়েন্টস নেবেন তিনটা, ফলে খুচরা পয়েন্ট খুঁজতে হবে না। আবার খুচরা পয়েন্টকে যদি মেইন পয়েন্ট নেন, তাহলে ওইটাকে কি করতে হবে, প্যারাতে আবার ব্যাখ্যা করতে অসুবিধা হবে। যেমন ড্রাঙ্কেন ড্রাইভিং নিলেন আপনি, এখন আপনি কয়টা কথা, আপনি কয়টা সেন্টেন্স ইংলিশে লিখে প্যারা বানাইতে পারবেন এটা আবার ব্যাখ্যা করে? হ্যাঁ, শুধু সলিউশনের কথাটা আনবেন, যে সলিউশন পাওয়ার আগে আসলে আমাদের এক্সামিন করা দরকার কজগুলা কি। তার মানে বোঝা গেল যে সলিউশনও আসবে, তার মানে বোঝা গেল যে সলিউশনও আসবে। ঠিক আছে? এবং কেন সলিউশন লিখিনি আরেকটা বলি, আরেকটা রিজন বলি। মানে আরেকটা না, একটাই রিজন। সলিউশনটা কেন এখানে লিখিনি, কেন স্কোপ লিখেছি? কারণ যেই কজ তারই সলিউশন দেবো আমি, কাজে সলিউশন আলাদা করে বলার আর কিছু নাই। ঠিক আছে, যেই কজ তারই সলিউশন দেবো। কাজে আমি একটা বেটার প্যারাগ্রাফ ভার্সন দেখাচ্ছি। প্রতিটা প্যারাগ্রাফে যা করব সেটা হচ্ছে, যেমন ভেহিকেল রোড অর্ডিনেন্স কিভাবে অ্যাক্সিডেন্টের কারণ ঘটে থাকে, এবং ওই প্যারাতেই লিখবো তার সমাধান কি। ফলে কি হবে, একই জায়গায় কজ এবং সলিউশন চলে আসবে। এবং এই কারণে এখানে সলিউশন লেখার দরকার নেই, কারণ সলিউশন গুলা প্রত্যেকটা নির্দিষ্ট সলিউশন হবে। এবার আপনি বলতে পারেন স্যার কজ তিনটা এক প্যারায় লিখলাম, সলিউশন তিনটা এক প্যারায় লিখলাম, হবে না? হবে। এই জগতে রং বলতে কিছু নাই। বাট সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে আমরা সারা জীবন মানে আলাদা কজ আলাদা সলিউশন লিখে অভ্যস্ত। এবং যদি ওই সময়ের স্যাররা, ওই স্কুল কলেজের স্যাররা যদি উপরের ওই কারণের সাথে নিচের সমাধানগুলো দেখতো, দেখতো যে একটার সাথে একটা রিলেশন নেই। আমরা সমাধানে লিখি মানুষকে আরো সতর্ক হতে হবে। তো কি সতর্ক হবে? আপনি কি মানে মানুষকে আরো সতর্ক হতে হবে, এটা কোনো সলিউশন হলো? কেমনে সতর্ক হবে আর কেমনে
মানে কোন কজের সলিউশন হবে বলেন। এইটা হলো গিয়ে অ্যাডাল্ট লার্নিং এর সলিউশন, মানে অ্যাডাল্ট লেভেলের সলিউশন। সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে। কি সরকার ও জনগণ পা দিয়ে হাইটা আগাইলে হবে? কেমনে আগাইতে হবে, কে কি করবে বলতে হবে। বুঝাইতে পারছি কথা? তো এই জন্য যেহেতু স্পেসিফিক সলিউশন, যে স্পেসিফিক কজের সলিউশন ওই ওই ওর সাথেই আসবে, এন্ড দ্যাট ইজ এ বেটার ভার্সন। কথা বুঝাতে পেরেছি? আচ্ছা, আরেকটু পরে বুঝবো আমরা, এখন ইয়েস নো লেখার দরকার নেই। দেখি আমরা কিভাবে এগিয়েছি। সোজা কথা, স্পেসিফিক কজে স্পেসিফিক সলিউশন লিখতে হবে। কাজেই এনি কজ, ইট ইজ বেটার দ্যাট এনি কজ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই ইটস সলিউশন। যেমন দেখেন এখানে কি বলেছি, many accidents are caused by inadequate মানে অপর্যাপ্ত vehicle maintenance। যে vehicle ছিল আমার পয়েন্ট, vehicle মেনটেন না করলেই তো রাস্তায় চলার উপযুক্ত থাকবে না, তাই না? ফর ইনস্ট্যান্স, সাথে সাথে মানে এক্সপ্লেনেশন দিচ্ছি। তাহলে কজ কি করলাম, প্রথম কজ দিলাম, তারপরে তার এক্সপ্লেনেশন দিলাম। ফর ইনস্ট্যান্স, ড্রাইভিং উইথ ফল্টি ব্রেকস। এখানে লাল কেন দিয়েছি পরে একটু পরে বোঝাচ্ছি, যে আমি যা উদাহরণ দিয়েছি তারই সলিউশন দেবো আর কি। ফল্টি ব্রেকস অর বেল টায়ার্স, তাহলে ফল্টি ব্রেকস অর বেল টায়ার্স কি, গাড়ির কন্ডিশন, ব্রেকে সমস্যা আছে। বেল টায়ার্স মানে ক্ষয়ে যাওয়া টায়ার, বেল্ট মানে টাক, এটা টায়ারের সাথেও কলোকেশন হয়। বেল টায়ার্স মানে ক্ষয়ে যাওয়া টায়ার। আচ্ছা, ক্যান লিড টু রোড অ্যাক্সিডেন্টস বিকজ এই যে বেল টায়ার, ফল্টি ব্রেকস, এটা কি হয়, দিস ইনক্রিজ দ্য স্টপিং টাইম অফ দ্য ভেহিকল। মানে যদি ফল্টি ব্রেক থাকে তাহলে ব্রেক ধরবে না, ফলে গাড়ি থামতে দেরি হবে। ক্ষয়ে যাওয়া টায়ার পিছলা হয়ে যাওয়ার কারণে আসলে কি হয়, ব্রেক সহজে ধরে না। বিকজ দ্য ইনক্রিজ বিকজ দিস ইনক্রিজ দ্য স্টপিং টাইম অফ দিস মানে কোনটা, দিস মানে উপরের দুইটা, এই যে এই দুইটাই গাড়ির স্টপিং টাইমটাকে বাড়িয়ে দেয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা ছাড়াও আরেকটা, তাহলে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কি বলবো, এটা আরেক পয়েন্ট না, এটা তো এই পয়েন্টই, কারণ আমার টপিক সেন্টেন্স ওই যে গত ক্লাসে শিখেছিলাম, টপিক সেন্টেন্স যা থাকবে তার বাইরে লেখা যাবে না। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে আরেকটা ব্যাখ্যা। অ্যাপার্ট ফ্রম দ্যাট তার মানে আরেকটা কজ না, রোড কজ না। কারণ আমি তো শুরুতেই ভেহিকেল লিখে ফেলছি, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। শুরুতেই যেহেতু টপিক সেন্টেন্সে ভেহিকেল লিখে ফেলছি, এই প্যারায় রোড আসতে পারবে না। কাজে এখন যদি অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে যে বা মোর ওভার বলি, তাহলে সেকেন্ড পয়েন্ট আসবে না, সেকেন্ড ব্যাখ্যা আসবে। সেকেন্ড ব্যাখ্যা কি, ভেহিকলস হ্যাভিং সারপাস দেয়ার প্রিজিউম টাইম ফর ফিটনেস। ওই যে গাড়ির ফিটনেস নাই, দেখেন এগুলাকে যদি মূল পয়েন্ট বানাইতেন, তাকে আবার ব্যাখ্যা করে প্যারা বানানো, এক্সপ্লেনেশন দিয়ে প্যারা বানানো, ইট উড বি ডিফিকাল্ট। বাট ইয়ের আন্ডারে, ভেহিকল মেনটেন্যান্সের আন্ডারে এগুলা চলে আসতেছে। মানে ফিটনেস তো গাড়ির কন্ডিশন, আর অলসো ভালনারেবল অ্যাজ দিস ভেহিকলস মে ফেস মেকানিক্যাল প্রবলেমস এনি টাইম, যাদের ফিটনেস নাই, which may eventually bring about রোড অ্যাক্সিডেন্ট। তাহলে এই পর্যন্ত আমি কি করলাম, টপিক সেন্টেন্স দিয়ে, এই যে টপিক সেন্টেন্স দিয়ে বললাম যে ভেহিকল মেনটেনেন্স হচ্ছে কি আমার পয়েন্ট, এবং তার ব্যাখ্যা করলাম যে কিভাবে রোড অ্যাক্সিডেন্ট ঘটে এটার কারণে। এখন তাহলে এই প্যারাতেই সলিউশন দেব। তাহলে এইটাকে বলে ট্রানজিশন, কারণ এখানে কজ এন্ড সলিউশন একসাথে দিচ্ছি। টু রিজলভ দিস প্রবলেম, তার মানে সলিউশন হচ্ছে রেগুলার মেকানিক্যাল ইন্সপেকশন। এখন ভালো করে খেয়াল করে দেখবেন, এটা আন্দাজি মান্দাজি লেখা হয় নাই। এইখানে দুইটা ব্যাখ্যা দিয়েছিলাম, একটা হলো ফল্টি ব্রেকস অর বেল টায়ার্স, আরেকটা হচ্ছে ফিটনেস। সলিউশন দিতে গেলে ঠিক যেই দুইটা বলছেন ওই দুইটার সলিউশন দিতে হবে। তাহলে এই জন্যই লাল করে দিছি, লালের সাথে লাল। এখন দেখেন, ফল্টি ব্রেক আর বেল টায়ার, যে গাড়ি চালাবে বা যে গাড়ির মালিক, তার রেগুলার মেকানিক্যাল ইন্সপেকশন করতে হবে, তাইলে তো আর এটা নিয়ে রাস্তায় বের হওয়ার কথা না। তাইলে প্রথমটার সলিউশন হচ্ছে এটা, রেগুলার মেকানিক্যাল ইন্সপেকশন। দ্বিতীয়টা হচ্ছে ফিটনেস, কাজে এটা হচ্ছে গিয়ে সরকারি কর্তৃপক্ষের দ্বারা জরিমানা করলে, বেশি জরিমানা করে ফেললে, তখন এই নিউজ যখন ছড়াবে যে ফিটনেস না থাকলে 10,000 টাকা জরিমানা হয়, তখনই এটা আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করবে। তাহলে সলিউশন এটা দেখেন, সো নির্দিষ্ট ব্যাখ্যা, নির্দিষ্ট এক্সাম্পল, ঠিক ওই এক্সাম্পলেরই সলিউশন। প্রথমটার সলিউশন রেগুলার মেকানিক্যাল ইন্সপেকশন, দ্বিতীয়টার সলিউশন imposing heavy fines for unfit vehicles would help reduce the number of unworthy vehicles. তাহলে কি করলাম দেখি,
নিচে যাই। বডি ওয়ান, টপিক সেন্টেন্স উইথ দি ফার্স্ট পয়েন্ট অ্যাজ কজ। ওই যে তিনটা স্কোপ লিখেছিলাম বা পয়েন্ট লিখেছিলাম, প্রথম পয়েন্টটাকে আনবো কজ হিসাবে। তারপরে এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশন, সলিউশন টু দিস স্পেসিফিক কজ মেনশনড। এই যে এই এই কজটার জন্য যা যা বলেছি তার স্পেসিফিক সলিউশন, স্পেসিফিক সলিউশন, স্পেসিফিক সলিউশন টু দিস স্পেসিফিক কজ মেনশন। সলিউশনের পরে কিন্তু অফ হয় না, এটা মনে রাখবেন। সলিউশনের পরে টু হয়, সলিউশন অফ এনি প্রবলেম হয় না, সলিউশন টু এনি প্রবলেম। তাহলে বডি ওয়ান আসছে এইভাবে, বডি টু একইভাবে যাবে। টপিক সেন্টেন্স উইথ দ্য সেকেন্ড পয়েন্ট অ্যাজ কজ, এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশনস, স্পেসিফিক সলিউশন to these specific cause mentioned. Body 3 aki, topic sentence with the third point has cause, example and explanation এবং specific solution to this specific cause mentioned. Conclusion হচ্ছে sum up of the cause, sum up of the solutions, sum up of solutions এবং ফিউচার প্রেডিকশন বা হোপ। তাহলে যে কোনো কজ এন্ড ইফেক্টকে এইভাবে লিখতে হবে একেবারে, যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এটা হচ্ছে কমন স্ট্রাকচার। যে কোনো কজ সলিউশনকে আমরা এইভাবে লিখবো। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথার ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে পরীক্ষার আগে, এটা আপনার মাথার ভিতরে স্ট্রাকচারটা মুখস্থ থাকবে। এসে তো আর মুখস্থ করা যাবে না, পৃথিবীতে কোনো কিছুই মানে টোটালি মুখস্থ করে হবে না, বাট কিছু জিনিস মেমোরাইজেশন দরকার, যেমন ফর্মুলা, স্ট্রাকচারস, এগুলো। তাহলে যে কোনো কজ এন্ড ইফেক্ট সলিউশন, কজ ইফেক্ট সলিউশনকে কিভাবে লিখবো আমরা, এটা তো প্রত্যেকটার জন্যই যাবে, যেই টপিকই হোক না কেন। সো দেয়ারফর ইট হ্যাজ টু বি মেমোরাইজ, ইট হ্যাজ টু বি ইন ইউর ব্রেইন। তাহলে আবার একটু দেখি, কজ, স্পেসিফিক কজ, তার স্পেসিফিক এক্সপ্লেনেশন, তার স্পেসিফিক সলিউশন। স্পেসিফিক কজ, স্পেসিফিক এক্সপ্লেনেশন, স্পেসিফিক সলিউশন টু দোজ স্পেসিফিক এক্সাম্পলস। আচ্ছা, তাহলে আরেকটু ভালো করে লিখি, টপিক সেন্টেন্স উইথ দ্য ফার্স্ট পয়েন্ট অ্যাজ কজ। আচ্ছা, specific example and explanation, specific solution to these specific examples mentioned. এখন আরো ইজি হয়েছে, এক্সাম্পলস করে দেন এটাকে, ঠিক আছে? এক্সাম্পলস, কারণ আমরা ওই কজের এক্সাম্পল দিয়েছিলাম দুটো, একটা যে মেকানিক্যাল প্রবলেমের এক্সাম্পল, আর একটা হচ্ছে গিয়ে ফিটনেসের এক্সাম্পল। স্পেসিফিক এক্সাম্পল, স্পেসিফিক এক্সাম্পল, এক্সাম্পলস একটি বা দুটি আর কি যা দেই, এক্সাম্পলসটা যে এস এইভাবে লিখলাম। আচ্ছা, প্যারাগ্রাফটা কিভাবে আগাবে সেটা বোঝা গেছে কিনা, এটা একটু ইয়াসন দেখেন। প্যারাগ্রাফটা, বডি প্যারাগ্রাফটা কিভাবে, ওকে। আগে একটু বোঝার দিকে মনোযোগ দিই। আমি তো বলেছি আমি আজকে এটা ওই যে গার্ডিয়ানে পাঠাবো ইমেল করে, তারপরে কালকের ভিতরে আপনারা এটা দুইটাই পেয়ে যাবেন, গত ক্লাসের আর আজকেরটা। আচ্ছা ফাইন, তো তাহলে আমরা যদি বডিটা বুঝে থাকি, তাহলে সেকেন্ড বডি প্যারাগ্রাফটাও দেখি কিভাবে আগালো, একইভাবে আগালো কিনা। সেকেন্ড পয়েন্ট, বাট মানে আগানোর মন্ত্রটা একই, পদ্ধতিটা একই। তাহলে এখন টপিক সেন্টেন্স লিখতে হবে কি, রোড কন্ডিশনস এর জন্য, রোড কন্ডিশনস এর জন্য। থার্ডটা হবে হিউম্যান এরর।
road conditions also contribute to road accidents. তাহলে এই অলসো দিয়ে আমি কি করলাম, যে আগেরটা ছাড়াও আগের প্যারার কজের সাথে কানেক্ট করলাম এই প্যারা। অলসো মানে আরেকটি। ফর এক্সাম্পল, রোডের অবস্থা দুই রকম ভাবে এখানে ব্যাখ্যা করেছি, মানে যা লিখবো একটু গুছায় চিন্তা থাকে আর কি। যেমন হেভি রেইন, ফগ, স্নো, তার মানে প্রাকৃতিক কারণে রাস্তার যে অসুবিধা হয়। আরেকটা হচ্ছে রাস্তার নিজের যে অসুবিধা, আঁকা বাঁকা ভাঙ্গাচোরা। হ্যাঁ, তো চিন্তাটা গোছানো এখানে। ক্যান মেক রোড স্লিপারি, এটাও তো রোড কন্ডিশন। আরেকটা জিনিস, বি এ গ্লোবাল রাইটার নট এ বাংলাদেশি রাইটার। আপনি যখন রাইটার হবেন তখন আপনি মনে করবেন পৃথিবীর মানে মানে পৃথিবীর যে গ্লোব আমরা দেখেছি না ছোট থাকতে স্কুলে, গ্লোব, আপনি মনে করবেন আপনি গ্লোবের উপরে বসে আছেন, আপনি বাংলাদেশের মধ্যে না। এই কারণে রে মানে যে মানে ফগ, স্নো এগুলো আসছে, আপনাকে বাংলাদেশের কথা বলে নাই কিন্তু প্রশ্নে। কাজে এগুলো একটা ছোটখাটো বিষয় যেগুলো মনে করায় দেওয়ার মতো বিষয়গুলো কেউ চিন্তা করে না। বি এ গ্লোবাল রাইটার, হ্যাঁ, তো বাংলাদেশের কন্টেক্সটে জিজ্ঞেস করে নেই, কারণ সারা পৃথিবী জুড়ে এই এই একই প্রশ্নতে সবাই পরীক্ষা দিচ্ছে। অ্যান্ড এজ এ রেজাল্ট অ্যাক্সিডেন্টস মে অকার। ইন এডিশন, তাহলে ইন এডিশন দিয়ে কি এখন কি হিউম্যান এরর আসবে? না, আমার টপিক সেন্টেন্স তো রোড কন্ডিশন, কাজে হিউম্যান এরর থার্ড পয়েন্ট আসতে পারবে না। ইন এডিশন মানে আরেকটা ব্যাখ্যা, আরেকটা এক্সাম্পল কিভাবে রোডের কারণে সমস্যা হয়। ন্যারো অ্যান্ড ওয়াইন্ডিং রোডস, তাহলে আগেটা ছিল প্রাকৃতিক ব্যাপারের কারণে রাস্তার সমস্যা, মানে সেই রাস্তার সমস্যাই তো যার কারণে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। আরেকটা হচ্ছে রাস্তার নিজের সমস্যা, যেমন ন্যারো অ্যান্ড ওয়াইন্ডিং রোড, সরু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। অ্যান্ড রোডস হুইচ আর ইন এ স্টেট অফ ডিসরিপেয়ার, এই এই যে স্টেট অফ ডিসরিপেয়ার, এটা একটু কালেক্ট করতে পারেন, একটা সুন্দর ফ্রেজ, মানে মেরামতের অযোগ্য। আচ্ছা, নট ইন এ স্টেট অফ রিপেয়ার মানে স্টেট অফ ডিসরিপেয়ার। এবং যেগুলো মেরামতের অযোগ্য, যে খানাখন্দে ভরা ভাঙ্গাচোরা রাস্তা আর কি, ক্যান রেজাল্ট ইন রোড ফ্যাটালিটিস। এখন সলিউশন, গ্রেটার প্রপোর্শন কেমনে বুঝলাম সলিউশন, এটা ট্রানজিশন যে ল্যাঙ্গুয়েজ দেখে, নিডস টু বি ডিজিগনেটেড, নিডস টু বি মানে করতে হবে, দরকার হবে। A greater proportion of money needs to be designated to improving roads. নির্দিষ্ট সলিউশন হয়েছে কিনা দেখি। যেমন এই যে আপনার রাস্তা ঠিক করা, ন্যারো ওয়াইন্ডিং রোড, এর জন্য টাকা দরকার। তার মানে হচ্ছে রাস্তা তৈরি করতে হবে নতুন করে। তাহলে দ্বিতীয়টার সলিউশন হলো এটা। আর ওই যে আপনার আঁকা বাঁকা রাস্তা, ফগ, স্নো, বাইরের দেশে দেখবেন লেখা থাকে যে আপনার মানে স্নো পাইল এহেড বা স্নো এহেড, তো এরকম রোড সাইন। তাহলে এই দুটো সলিউশন হলো, এক নাম্বার হলো টাকা যদি লাগে, মানে যদি নতুন রাস্তা বানাইতে হয় তাহলে টাকা লাগবে, আর নাইলে অন্য ক্ষেত্রে ক্লিয়ার রোড সাইন্স। তারপরে যে ওয়াইন্ডিং রোড মানে মানে লিখলো যে সামনে সামনে সর্পিল রাস্তা, অলসো হেল্প রিডিউস দি নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস। তাহলে যা বলছি তারই সলিউশন আর কি। হয় রোড সাইন দিতে হবে, তাহলে অ্যাক্সিডেন্ট গুলো মানে কমানো সম্ভব, অথবা টাকা বরাদ্দ করতে হবে সরকারি, যাতে করে রাস্তা মেরামত করা মানে রাস্তা নতুন তৈরি করা যায় বা কাজ করা যায়। Another significant cause of road accident is human errors committed either by drivers. ওটা যেমন একটা প্রাকৃতিক ভাবে রাস্তার সমস্যা আর রাস্তার নিজের সমস্যা, এইটাও তাহলে দুই রকম, একটা ড্রাইভার, একটা হচ্ছে গিয়ে পথচারী। তাহলে এখন আর আমরা ওইটা বুঝে গেছি, দিস ক্যান বি সিন বাই দি ফ্যাক্ট দ্যাট, দিস ক্যান বি সিন বাই দি ফ্যাক্ট দ্যাট এটা এক্সাম্পলের একটা ল্যাঙ্গুয়েজ। ড্রাঙ্কেন ড্রাইভিং, এক্সেসিভ স্পিড, other examples are, আরেকটা example, drivers failing to signal a turn. Apart from that, people using the roads can also fall a victim to road accidents for their own carelessness. While these problems of human errors are the most difficult to resolve,
advertising campaigns have proved effective in educating drivers and people. The solution নির্দিষ্ট দিয়ে দিচ্ছি। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস মানুষের ক্ষেত্রে সচেতনতামূলক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস। ফার্দারমোর, হার্শার পেনাল্টিজ, জরিমানা করলে, টাকা জরিমানা করলে আস্তে আস্তে মানুষ সাইজ হয়ে যায়, সাচ এ স্ট্রিক্টার ফাইনস অ্যান্ড সাসপেনশন অফ ড্রাইভিং লাইসেন্স, হিউম্যান এররের ক্ষেত্রে এগুলো কুড বি অ্যাপ্লাইড টু মানে দেখেন কত নির্দিষ্ট। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস, এডুকেটিং ড্রাইভার্স, হার্শার পেনাল্টিজ যেমন স্ট্রিক্টার ফাইনস, সাসপেনশন অফ ড্রাইভিং লাইসেন্স, come up with specific solution for human errors could be applied to discourage such dangerous behavior. কনক্লুশনে কি আসছে তাহলে? কনক্লুশনে হলো গ্লোবাল কজ মানে সাম আপ অফ কজেস এন্ড সাম আপ অফ সলিউশনস। তাহলে কজ আসলে তিনটা কি? তো কজ তিনটা হলো গাড়ির সমস্যা, রাস্তার সমস্যা আর মানুষের সমস্যা। সো এই তিনটা এখন একবারে উল্লেখ করবো, তাহলে সাম আপ হয়ে যাবে কজ। In conclusion, while it is taken for granted that accident তো কোনোদিন নির্মূল করা যায় না, এই জন্য ধরেই নিতে হবে যে some accidents will occur. However, there are ways to reduce their frequency. Frequency কমানো যাবে, মানে সংখ্যা কমানো যাবে, because vehicles, roads and people are involved in an accident, and these causes can be treated to considerable extent. এবং তিনটা কজ যেহেতু আমরা জেনে গেছি, কাজে যথেষ্ট মাত্রায় এই দুইটাকে ট্রিট করা যায় বা হ্যান্ডেল করা যায়। তাহলে যে কজের হয়ে গেল, কজের সাম আপ হয়ে গেল। এখন সলিউশনের সাম আপ। সলিউশনে যে কথাগুলো বলছি এইটাও ওই যে ওই রকম, কিরকম গাড়ির সলিউশন, রাস্তার সলিউশন এবং মানুষের সলিউশন, মানে আন্দাজে মান্দাজে তিনটা যে বলে দিছি ব্যাপারটা এরকম না। যেমন গভর্নমেন্ট নিড টু পুট ইন প্লেস স্ট্রিক্টার ভেহিকল টেস্ট, এটা কিসের কিসের সলিউশন? এটা হলো গাড়ির সমস্যার সমাধান, গাড়ি ফিট আছে কিনা, ঠিক আছে, সেটা টেস্ট, স্ট্রিক্টার ভেহিকল টেস্ট। এন্ড পেনালাইজ কেয়ারলেস ড্রাইভার্স মোর সিভিয়ারলি, মানুষের সমস্যা। ইট ইজ অলসো নেসেসারি টু অ্যালোকেট মোর মানি টু মেইনটেইনিং এন্ড আপগ্রেডিং রোডস, রাস্তার সমস্যা সমাধান। তাহলে গ্লোবাল সলিউশন বলে এগুলোকে, মানে শেষে গিয়ে আমি এক কথায় বলে দিলাম এডুকেটিং ড্রাইভার্স, শেষ হয়ে গেল সলিউশনের সাম আপ। এখন ভবিষ্যৎ আশাবাদ ব্যক্ত করে রাইটার স্মুথলি লেখা শেষ করেন। By implementing these measures, the roads will be safer for everyone in days to come. সুন্দর একটা লেখা। এখন এই রোড অ্যাক্সিডেন্ট, আরে এত সহজ টপিক, কমন পড়ে গেছে। এরকম ভালো লেখা লিখলে 9 পাবে, আর নিলে 5 পাবে, 6 পাবে, সমস্যা কি? কাজে টপিক ইস্যু না, আসলে আপনার লেখার স্ট্যান্ডার্ডটা ইস্যু। আচ্ছা, এইখানে আমি একটু বড় করে লিখেছি বোঝানোর জন্য, যাতে করে এলাবোরেটলি বোঝাতে পারি। এখানে ব্যাখ্যা, যেমন আমি প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাখ্যা আমি ডাবল ডাবল করে দিয়েছি। একটা সিঙ্গেল ব্যাখ্যা দিলেই হবে এবং তার একটা সিঙ্গেল সলিউশন দিলেই হবে। বলেছি তো, নাম্বার অফ পয়েন্টস এন্ড কোয়ালিটি অফ পয়েন্টস ম্যাটার করে না, আপনার লেখার কোয়ালিটি ম্যাটার করে। আমি বোঝানোর জন্য, কন্টেন্ট বোঝানোর জন্য বড় করে লেখা হয়েছে এটা। বুঝতে পেরেছেন? এত বড় আপনি লিখবেন না, এত বড় আপনি লিখবেন না, আপনি আরো ছোট লিখবেন। অর্থাৎ 270-80 ওয়ার্ড হয়ে 300 ওয়ার্ডের ভিতরে হইলেই হবে। এটা অনেক বেশি ওয়ার্ডস আছে, ঠিক আছে, এটা 500-এর উপরে ওয়ার্ডস আছে। এটা আমি বোঝানোর জন্য, ব্যাখ্যার জন্য, ঠিক আছে, ব্যাখ্যার জন্য আমি এত বড় করে লিখেছি, প্রত্যেকটাতে ডাবল ডাবল করে লিখেছি। ডাবল ডাবল কজ এক্সপ্লেনেশন এবং ডাবল সলিউশনস আসছে এখানে, ঠিক আছে, জাস্ট লেখার স্ট্যান্ডার্ডটা বোঝানোর জন্য এটাকে বড় করা হয়েছে। আচ্ছা, এখন স্যাম্পল থেকে কিভাবে সঠিক লেখা শিখতে হয়। প্রথম হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস, কিভাবে এগিয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে এর ভিতরে মানে ভোকাবুলারি, ঠিক আছে, ভোকাবুলারি এবং সিসি। আচ্ছা, ভোকাবুলারি এবং সিসি যে আমি দেখাচ্ছি, একটু একটু করে দেখাচ্ছি, দেখেন। এখন দেখবো কোহিয়ারেন্স এন্ড কোহিশন, এবং আরেকটা হচ্ছে ভোকাবুলারি। কি কাজগুলো করা হয়েছে একটু দেখবো। প্রথম একটা দেখাচ্ছি, দেখেন। যেহেতু এটা কজ ইফেক্ট সলিউশন,
প্রতি প্যারাতে কজের ল্যাঙ্গুয়েজ, এফেক্টের ল্যাঙ্গুয়েজ এবং সলিউশনের ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? সো আমরা এখন খেয়াল করব ভোকাবস, সংক্ষেপে লিখলাম ভোকাবস। ভোকাবস লেখা যাবে না, হ্যাঁ ভোকাবুলারি পুরোটাই লিখতে হয়, সংক্ষেপে লিখলাম ভোকাবস ফর কজ, ইফেক্ট, সলিউশন। দেখবেন এখানে যে কেন এটা ভালো লেখা, খেয়াল করেন কজ ইফেক্ট সলিউশন তিনটা তিনটা জায়গা যখন আসবে তখন আমি কি কি করছি দেখবেন। আর কজড বাই, তার মানে এখানে কজকে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং প্যাসিভে ব্যবহার করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ অফ ইফেক্ট ক্যান লিড টু, এই যে দেখেন সবগুলা ভোকাবস আপনার ইয়ে করা আছে, বোল্ড করা আছে আপনাদেরকে দেখানোর জন্য, ক্যান লিড টু। আরেকটা ল্যাঙ্গুয়েজ অফ ইফেক্ট ব্রিং অ্যাবাউট, ক্যান লিড টু মানে ঘটাতে পারে, ব্রিং অ্যাবাউট মানেও ঘটাতে পারে, আর কজ বাই মানে হচ্ছে তো আমরা আমরা বুঝি। সো প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কজ, আর ক্যান লিড টু এবং ব্রিং অ্যাবাউট হচ্ছে কি আমার ল্যাঙ্গুয়েজ অফ ইফেক্ট। এখন এখানে ল্যাঙ্গুয়েজ অফ সলিউশন কি আছে, উড হেল্প রিডিউস, ঠিক আছে, কমাতে সাহায্য করতে পারে, কমাতে সাহায্য করবে। এখন দেখবো তার পরের গুলাতে কজ ইফেক্ট সলিউশনের ল্যাঙ্গুয়েজ কিভাবে ভ্যারি করেছে নাকি রিপিট হয়েছে। এই যে কজ ইফেক্টের ল্যাঙ্গুয়েজ দিছে কন্ট্রিবিউট টু, লিড টুর পরিবর্তে কন্ট্রিবিউট টু, এইটা ওইটাকে ঘটায়, তার মানে কজ ইফেক্ট। ইফেক্টের ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রেজাল্ট, আবার অ্যাজ এ রেজাল্টে, রেজাল্ট তো হলো নাউন, কারণ কি, কারণ তার আগে আর্টিকেল, আর্টিকেলের পরে তো নাউন ছাড়া হয় না। আর এখানে ক্যান রেজাল্ট ইন, ক্যানের পরে রেজাল্ট মানে রেজাল্ট ইজ এ ভার্ব হিয়ার, তাহলে পার্টস অফ স্পিচ ভ্যারি করাও, এবং এই যে রেজাল্ট ইন ক্যান, অ্যাজ এ রেজাল্ট একটা জিনিস, যদি রেজাল্ট কমন আছে ক্যান রেজাল্ট ইন আরেকটা ফ্রেজ, ঠিক আছে, ক্যান রেজাল্ট ইন, তাহলে এখানে আবার চেঞ্জ করে দিছি ল্যাঙ্গুয়েজ অফ ইফেক্ট। এখানে ল্যাঙ্গুয়েজ অফ সলিউশন কি, নিডস টু বি ডেজিগনেটেড, ডেজিগনেট করা দরকার, নিডস টু বি, হেল্প রিডিউস, ল্যাঙ্গুয়েজ অফ সলিউশন, তাহলে এখানে আলাদা। এইখানে বলেছি অ্যানাদার সিগনিফিকেন্ট কজ, যেহেতু সিগনিফিকেন্ট একটা এজেক্টিভ, অতএব কজ এখানে নাউন, নাউনের আগে তো এজেক্টিভ হয়। উপরেও কজ ছিল বাট ওখানে একটা ভার্ব ছিল, আর কজড বাই, সো দেয়ারফর এটা ভ্যারিয়েটেড ইউজ, চেঞ্জ করেছি। এখন দেখি ল্যাঙ্গুয়েজ অফ ইফেক্ট, আরেকটা নতুন, প্রত্যেকটা জায়গায় কজের ল্যাঙ্গুয়েজ আলাদা, ইফেক্টের ল্যাঙ্গুয়েজ আলাদা, সলিউশনের ল্যাঙ্গুয়েজ আলাদা। একটা কজ ইফেক্টের ল্যাঙ্গুয়েজও তিন প্যারার ভিতরে একবারও রিপিট হয় নাই। ইন কনসিকুয়েন্স আপনারা শুধু এই কাজটাই করেন, একজন লিখেছেন যে স্যার আপনার মতো এরকম ভালো লেখা কোথা থেকে আনবো, এইটা তো আর আমার এক দুই দিনে আসে না, দিস ইজ মাই প্যাশন, ইটস গোয়িং ওভার ডেকেডস, মানে মানে 2 decades, 2 দশক ধরে আমার প্র্যাকটিস। সো দেয়ারফর মানে এই কথা বলে লাভ নাই যে হ্যাঁ ভোকাবুলারি প্র্যাকটিস করেন অমুক করেন তমুক করেন, এইটাই অল্প সময় আসবে না, ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে, আজাইরা কথা বলে লাভ নাই। কিন্তু আপনাকে আমি এত কষ্ট করে শেখাচ্ছি, আপনার যেটা সম্ভব সেটা করেন, আপনি অন্য ভোকাবুলারির দিকে চোখ দিয়েন না, আপনি সঠিক বলা মানে সঠিক সহজ ভোকাবুলারি ইউজ করেন, বাট এই যে কানেক্টরস গুলা, এগুলা আপনি একটা জায়গায় রিপিট করেন না, এগুলা তো আপনি নিতে পারবেন, ঠিক আছে, ইওর মার্ক উইল গো আপ, মানে রিয়েলি গো আপ ইন শর্ট টাইম। আচ্ছা, ইনকনসিকুয়েন্স, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ অফ ইফেক্ট। ল্যাঙ্গুয়েজ অফ সলিউশন হ্যাভ প্রুভড ইফেক্টিভ, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস, মানে এখানে ধরেন এক্স ওয়াই ধরেন, ওয়াই হ্যাভ প্রুভ, ওয়াই হ্যাজ প্রুভড এফেক্টিভ, এক্স হ্যাজ প্রুভড এফেক্টিভ, এক্স ওয়াই মানে যে কোনো একটা মেথড, তাহলে এইখানে এক্স হচ্ছে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস এক্স ওয়াই, তাহলে দিস ইজ ওয়ান ল্যাঙ্গুয়েজ অফ সলিউশন। কুড বি অ্যাপ্লাইড, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অফ সাজেশন মিন সলিউশন, সলিউশন একটা জেনারেল ল্যাঙ্গুয়েজ অফ সাজেশন থাকে। এখানে দিয়েছি নিড টু, ওই যে গ্লোবাল সলিউশনে নিড টু
তিনটা আসছে, বাট নিড টু দিয়ে দুইটা একসাথে দিয়ে দিচ্ছে, যে অ্যান্ড এই জন্য দুইটা, তিনটার ভিতরে দুইটা লাগছে, কারণ এই যে ভেহিকেল ভেহিকেল টেস্ট এবং পেনালাইজ কেয়ারলেস ড্রাইভার্স আমি অ্যান্ড দিয়ে একবারে যুক্ত করে দিয়েছি বলে একটা দিয়ে কাজ সেরে গেছে। এটা আরেক চালাকি, হয়তো খুঁজে পাইতেছি না, এই জন্য একটার ভিতরে দুটো ঢুকে দিলাম। ইট ইজ অলসো নেসেসারি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অফ সলিউশন। তাহলে দেখেন, যেইটা ধরবো এটা এইভাবে দেখানো যাবে যে এই লেখার ভিতরে কি মাহাত্ম্য আছে। এখন আসি, দেখেন ধরেন এক্সাম্পল দিতে গিয়ে কয়বার কি বলছি দেখি একটু। মানে যে কোনো একটা জিনিসকেই বারবার, মানে এক একটা জিনিস বারবার টোটাল এসে জুড়ে দেখা যাবে। অর্থাৎ একবার দেখলাম কজ ইফেক্টের ল্যাঙ্গুয়েজ, এখন দেখতে পারি এক্সাম্পলে কি করছি, তারপরে গিয়ে দেখতে পারি কানেক্টরসে কি করছি। প্রতিটার জন্য পুরো এসেটা একবার করে দেখলে এইভাবে স্যাম্পল এসে কে দেখতে হয়। সব পয়েন্ট, আপনি একটা প্যারার সব পয়েন্ট ধরে কোনোদিন আগাইতে পারবেন না। প্রথমে দেখেছি কন্টেন্ট কিভাবে এগিয়েছে, এখন দেখছি ভোকাবুলারি ইস্যু, সিসি ইস্যু। ফর ইনস্ট্যান্স, প্রথমে বলেছি ফর ইনস্ট্যান্স, এই ফর ইনস্ট্যান্স আর দ্বিতীয়বার ব্যবহার করব না, এখানে ইউজ করেছি ফর এক্সাম্পল। এইখানেও একটা চালাকি আছে, ফর এক্সাম্পল তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লিখে, কাজে ফর এক্সাম্পল যদি আপনি প্রথমে লিখেন, পরের ফর ইনস্ট্যান্স খেয়াল করবে কিনা সেটাও বিষয়। কিছু সাইকোলজিক্যাল চালাকিও আছে। আপনি শুরুরটা ফর এক্সাম্পল লিখেন না কখনো, এগুলো আমার চোরা বুদ্ধি আর কি, কিছু শিখাই দেওয়া। শুরুরটা ফর ইনস্ট্যান্স লিখেন, এটা চোখে পড়বে। পরে ফর এক্সাম্পল লিখলে আর দোষ নাই, কারণ কত আর খুঁজে পাবে মানুষ। শুরুতে যখন ফর এক্সাম্পল লিখবেন, তো আপনি তো গণকাতারেই পড়ে গেলেন। থার্ড, দিস ক্যান বি সিন বাই দি ফ্যাক্ট দ্যাট, এটাও এক্সাম্পলের একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে একবার লিখেছি ফর ইনস্ট্যান্স, একবার লিখেছি ফর এক্সাম্পল, একবার লিখেছি দিস ক্যান বি সিন বাই দ্য ফ্যাক্ট দ্যাট। এভাবে এর ভিতরে বহুত মাল সামানা আছে। আর টিএটিআর তো আপনারা বুঝতেই পারছেন যে ওয়ার্ড লিমিট তো 250-এর উপরে গেছে, বরং ডবল হয়েছে এখানে। কিন্তু মানে ধরেন যে আপনি আপনি 300, 350, মানে মানে 300, 320 রেখেছেন, তাহলে টিএটিআর ঠিক আছে। আপনি কোনো অফ টপিক কথা বলেন নাই, খালি কস্ট সলিউশন নিয়েই কথা বলছেন। আপনার সিসি ঠিক আছে। হ্যাঁ, তারপরে ভোকাবুলারি, এই যে কানেক্টরস এর জন্য, কানেক্টরস এর জন্য কিন্তু দুইটাতেই পয়েন্ট পাওয়া যায়, ভোকাবুলারিতেও পয়েন্ট পাওয়া যায়, সিসি তেও পয়েন্ট পাওয়া যায়। আর কানেক্টরস তো ওয়ার্ড সি, কাজে ভালো ভালো কানেক্টরস ইউজ করলে আপনার সিসি যেমন ঠিক থাকে, একইভাবে এলআর বা লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারিতেও পয়েন্ট বাড়ে। তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, এখানে কোনো সাধারণ মিস্টেক নাই, বরং কিছু লঙ্গার সেন্টেন্সেস আছে এবং বেশ ভালো ব্যবহার আছে, সবকিছু মোডালের ব্যবহারও আছে। সো দেয়ার ফর জিআরএও ঠিক আছে। তাহলে এখন দেখেন, চারটার জন্য চারবার দেখা যাবে এটাকে। অর্থাৎ এটাকে প্রথমে আমরা চেক করতে পারি টিএটিআর, তারপরে চেক করতে পারি সিসি, মানে টিএটিআর এর জন্য পুরো পুরো এসেটা একবার দেখলাম ধরেন, সিসির জন্য পুরো এসেটা একবার দেখলাম, এলআর এর জন্য পুরো এসেটা একবার দেখলাম, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য পুরো এসেটা একবার দেখলাম। তাহলে ওই চারটা পয়েন্ট যেটা দিয়ে মার্কিং করে, যে কোনো একটা স্যাম্পল ভালো রাইটিং এ চারটার জন্য চারবার চেক করলে ওই চারটা পয়েন্টই শেখা হয়ে যায়। আমি যা যা বলেছি মোটামুটি চারটা পয়েন্টই আসলে চেক করা আছে। এখন দেখেন আমি কেন কেন এভাবে শেখাচ্ছি। আমি শেখাচ্ছি এইভাবে এই কারণে যে অল্প সময়ের ভিতরে আপনি 3 মাসের ভিতরে প্রিপারেশন নিয়ে সবাই একটা আশা করে যে 2.5-3 মাসের ভিতরে প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিয়ে ভালো পাবো। কিন্তু তার জন্য তো সেই রকম অস্ত্র দরকার আপনার। সেই রকম অস্ত্র ছাড়া আপনি কি করে খুব ভালো আশা করেন? মানে অযৌক্তিক না আশা। সারা জীবন ধরে কি এমন ইংলিশ প্র্যাকটিস করেছি, তাই তো? মানে কথাগুলো সত্যি কিন্তু। হ্যাঁ, আমি একটু শখ দিয়ে কথা বলার চেষ্টা করি যাতে করে মাথার ভিতরে ঢোকে কথাটা, যে সত্যি তো, এভাবে তো চিন্তা করে দেখি না। আশা তো সবাই করবে, এটা ভালো, বাট আশাটা কতটুকু যৌক্তিক, তাই না? ঠিক আছে, আমরা এটা নিয়ে চিন্তা করবেন না। আমি তো বলছি যে আজকে আমি গার্ডিয়ান ক্যারিয়ার সেন্টারে, যে আপনাদের মাসুদ স্যার আছে, মাসুদ স্যারের কাছে আমি ইমেইলে পাঠিয়ে দেবো, কালকের ভিতরে এটা আপলোড হয়ে যাবে গ্রুপে, এইটা এবং আগের ক্লাসেরটা। ঠিক আছে, তো একটু ব্রেক দিই আমরা, একটু ব্রেক দিই, আবার 11টার সময় শুরু করি। সো
অল্প সময়ের ভিতরে ভালো কিছু ফল পেতে গেলে এটা শুধু আইএলটিএস না, এটা সারা জীবনের জন্য একটা লাইফ হ্যাক ফিলোসফি মনে রাখবেন, যে অল্প সময়ে ভালো এইটা কিন্তু আসলে খুব মানে ইমপ্র্যাকটিক্যাল এবং ইললজিক্যাল। তারপরে মনে করেন যে ভালোর মাত্রাটা একটু কমায় আনলেন, আচ্ছা অল্প সময় বাট মোটামুটি ভালো, হ্যাঁ লজিক্যাল। তারপরও আপনার কি লাগবে? আপনার খুব ভালো জিনিস, ভালো প্রিপারেশন, ভালো টেকনিক, ভালো মেথড এবং ভালো পরিশ্রম সবগুলোই লাগবে। একটু ব্রেক দিই, আমরা ব্যাক, আম ব্যাক। আচ্ছা, আমি যে লেখাগুলো এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এখানে তিন ধরনের লেখা আছে। এক নাম্বার হচ্ছে আমার লেখা আছে, গত ক্লাসে যেটা দেখেছিলাম ওইটাও আমার লেখা, এটাও আমার লেখা। আহ, আর অন্যান্য আরো অনেক ম্যাটেরিয়ালস আছে। মানে তিন ভাবে আমি আসলে এই স্যাম্পল গুলোকে কালেক্ট করেছি। নাম্বার ওয়ান হচ্ছে, আমি যেহেতু এটা নিয়ে 22 বছর ধরে আমি কাজ করি, এবং আমি নিজেও আমি একাধিকবার 9 পেয়েছি, কাজে আমার একটা অবজারভেশনস এবং আমার মুখস্থ হয়ে গেছে এক্সামিনারদের ক্রাইটেরিয়া যে 9 ব্যান্ড বলতে কি বোঝায়। সো আমি ওয়েবসাইট বা বিভিন্ন বই থেকে যদি আমার কাছে মনে হয়েছে যে এটা 9 ব্যান্ড, আমি সেটাকে হুবহু কপি করে স্যাম্পল ম্যাটেরিয়াল করেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু কিছু ম্যাটেরিয়ালস বিভিন্ন ওয়েবসাইট বা বইয়ে থাকা সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে যে ওই 4 ক্রাইটেরিয়াতে কিছুটা ঘাটতি আছে, তো সেখানে অল্প কিছু চেঞ্জ করেছি আর মেজরিটি ঠিক রেখেছি। মানে 9 ব্যান্ড স্কোর বা একটা আইডিয়াল একটা স্যাম্পল হিসাবে আমি দাঁড় করিয়েছি। 3 নাম্বার পছন্দ না হলে আমি লিখে ফেলছি আর কি। আচ্ছা, আপনাদের বাকি বাকি মানে বাকি লেখা টেখা এত মানে হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েসি অল্প সময়ে অ্যাটেন্ড করা সম্ভব না, ওইটার দিকে চোখ দিয়েন না। আমি যা বলছি খালি সেটা ফলো করেন, ঠিক আছে? আমি যেহেতু লিখছি আমি তো আমার স্যাটিসফ্যাকশন নিয়ে লিখছি। হ্যাঁ, আপনি ওইটার দিকে চোখ দিবেন না। আপনি শুধু আমি যেই পয়েন্টগুলো বলছি, যে আপনি ওই যে কানেক্টরস গুলো ঠিক রাখেন, আপনি রিপিট করেন না, আপনি সাধারণ গ্রামার গুলো ভুল করেন না, ফরম্যাটটাকে মাথায় রাখেন, জাস্ট এই কয়েকটা কথা দেখেন। ফরম্যাটটাকে মাথায় রাখেন, কোশ্চেন দেখে চিনেন যে এটা হলো গিয়ে কজ সলিউশন, কোশ্চেন দেখে চিনেন এটা হলো both the views, মানে তো বলাই থাকবে। কাজে কোশ্চেন প্যাটার্ন দেখে সাথে সাথে মাথায় যাতে ফরম্যাটটা আসে। 2 নাম্বার, ইন্ট্রোডাক্টরি প্যারা যা লেখার কথা তা লিখবেন, বডি প্যারাগ্রাফিং গুলো ঠিক থাকবে, কনক্লুশনে এসে নতুন পয়েন্ট ভরবেন না, কনক্লুশনে এসে বডি প্যারাগ্রাফের সামারাইজ করবেন, এই ভুলগুলো করবেন না কখনো, ঠিক আছে? মানে এই জিনিসগুলো সবগুলো মানে সবসময় ঠিক রাখতে হবে। কানেক্টরস গুলো ঠিক মতো লিখতে হবে। তারপরে হচ্ছে ওয়ার্ড রিপিট করা যাবে না, যা লিখবেন জেনে লিখবেন, আন্দাজি মান্দাজি খটর মটো শব্দ ভরবেন না, ঠিক আছে? ইউ উইল গেট গুড মার্কস ফর শিওর। আমি আপনাকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি। বাট প্লিজ ডোন্ট ট্রাই টু মানে থিঙ্ক যে এত ভালো লেখা তো আমি লিখতে পারবো না। আমি যা যা বলছি সবগুলোই আপনি ভালোভাবে পারবেন, এবং আমি আপনাকে যা না করছি সেটাও অ্যাভয়েড করা সম্ভব। যে আমার মতো সেন্টেন্স স্ট্রাকচার, আমার মতো শব্দ এগুলো আনার আপনার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আমি একটা উত্তর দেই। একজন বলছে যে অ্যাকচুয়ালি লেখা উচিত না। আচ্ছা, এই কথাটা আসলে ঠিক না, আবার অ্যাকচুয়ালি লেখা উচিত এটাও ঠিক না। ওই যে অ্যাপ্রোপ্রিয়েসি, অ্যাকচুয়ালি কখন বলে জানেন? এই কথাটা জীবনের প্রথমবারের মতো শুনবেন। মানুষের যখন কোনো মিসকনসেপশন থাকে সেইটা বলে নিয়ে তারপরে আপনি যখন অরিজিনাল কনসেপশনটা, আপনি মিসকনসেপশনটা ভেঙে অরিজিনাল কনসেপশনটা বলার চেষ্টা করছেন যে সত্যিটা কোনটা, তার আগে অ্যাকচুয়ালি বলে। ওই জায়গায় যদি অ্যাকচুয়ালি না লিখেন তাইলে আবার রং। ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার হয়েছে সবাই? অ্যাকচুয়ালির ব্যবহার, অ্যাকচুয়ালি ইজ এ ফর্মাল ওয়ার্ড, বাট ব্যবহারটা হচ্ছে, হ্যাঁ, আমি এক্সাম্পল দেই দেখেন। এই জন্য বলছি যে সবকিছু জেনে লিখতে হয়। হ্যাঁ, এখন এই কথাটা কিভাবে আসছে এটাও আমি গেস করতে পারি, যে যেখান থেকে আসছে যে অ্যাকচুয়ালি লেখা ঠিক নয়। এইটা হয়তো উনি আমি শিক্ষক সমাজের প্রতি সম্মান রেখেই বলছি, বা লার্নারদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আপনার হয়তো এরকম হয়েছে যে কারো অ্যাকচুয়ালি ওই ব্যবহারটা ঠিক হয় নাই। তখন একজন শিক্ষক বলছেন যে এই অ্যাকচুয়ালি এভাবে লিখছো কেন, এখানে অ্যাকচুয়ালি লেখা যাবে না। এই যে এইখানে অ্যাকচুয়ালি লেখা যাবে না, এইখান থেকে হয়তো ধীরে ধীরে এইখানে শব্দটা উঠে গেছে আর হয়ে গেছে অ্যাকচুয়ালি লেখা যাবে না। কথা বুঝতে পারছেন? আমি গেস করতে পারি যে কিভাবে কথা ছড়ায়, রং কথা কিভাবে ছড়ায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যেখানে সেখানে ব্যবহার করা যায় না। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেই, আমি লিখে দিচ্ছি, কেউ লিখবেন না। ধরেন, পিপল থিঙ্ক দ্যাট
success can be attained through shortcut formula. Let's say attained through, think that success can be attained through shortcuts. এখন লিখেন actually only hard work can bring success. So you're breaking a notion, you're breaking an idea. People think that success can be attained through shortcuts. Actually, only hard work can bring success. এইখানে actually এর ব্যবহার সুপার। অ্যান্সার অফ কোয়েশ্চেন নাম্বার 4 এভাবে কি লেখা যাবে? এরকম লেখার কোনো অপশনই আসলে আইএলটিএস এ নাই। টাস্ক 1 এর জন্য জায়গা থাকবে, ওখানে আপনি লিখবেন, আর টাস্ক 2 এর জন্য জায়গা থাকবে, ওখানে ছাপাই থাকবে টাস্ক 2, আপনি খালি লেখা শুরু করবেন। আপনার কোনো অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার এগুলো লিখতে হয় না পরীক্ষার হলে, মানে লেখার কোনো অপশনও নাই। ক্লিয়ার স্যার? টাস্ক 1 এর জন্য জায়গা থাকবে ফিক্সড, টাস্ক 2 এর জন্য জায়গা থাকবে ফিক্সড, আপনি খালি ওই জায়গায় লিখবেন। খাতার মধ্যেই নির্দিষ্ট জায়গা থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা একটু দেখি এইটাকে। যেমন আপনার কস্ট সলিউশন ও 2 পার্ট কোশ্চেন, 2 পার্ট। যেমন এখানে ছিল না যে ওয়াই, এখানে ছিল ওয়াই, কি ব্যাপার এটা আবার ইয়ে হয়ে গেল কেন? এখানে ছিল ওয়াই, তাহলে এটা একটা পার্ট, এখানে ছিল সলিউশন, তাহলে 2 পার্ট। কিন্তু কস্ট সলিউশন 2 পার্ট হলেও শুধু কস্ট সলিউশনটাকে আমরা 2 পার্ট কোশ্চেন বলি না, কস্ট সলিউশন বলি। আর বাকি যে সমস্ত প্রশ্ন, যে হোয়াট, হাউ, এগুলো দিয়ে 2 পার্ট থাকে, এগুলাকে আমরা বলতেছি 2 পার্ট কোশ্চেন। কথাটা বোঝা গেছে কিনা? আরে কি হলো আমার এটাতে ইয়ে হয়ে গেল কেন? দাঁড়াও। এই কথাটা বোঝা গেছে কিনা? এই যে বললাম যে কস্ট সলিউশন ও 2 পার্ট, বাট ওটাকে আমরা আলাদা করে কস্ট সলিউশন বলছি, ঠিক আছে? আলাদা করে কস্ট সলিউশন বলছি। আর বাকি যে হোয়াট, হাউ এই ধরনের প্রশ্ন থাকবে, যেগুলো ওয়াই টু ওয়াই না, সেগুলোকে আমরা বলতেছি 2 পার্ট কোশ্চেন। নাম দিলাম কেন? কারণ ওইটার ফরম্যাট একটা, এটার ফরম্যাট আরেকটা, এই জন্য। হ্যাঁ, যাতে করে নামটার সাথে আমার ফরম্যাটটা যাতে মনে থাকে, আমরা একটা নাম দিলাম, এটা 2 পার্ট কোশ্চেন, ঠিক আছে? 2 পার্ট, মানে 2 পার্ট ডব্লিউএইচ কোশ্চেন বলেন, 2 পার্ট ডব্লিউএইচ কোশ্চেন, ব্যাস হয়ে গেল। 2 পার্ট ডব্লিউএইচ কোশ্চেন, মনে মনে ওই যে ওয়াই ছাড়া আর কি, কস্ট সলিউশন ছাড়া। তাহলে এইটারও কি হবে? এইটারও এরকম হবে। আচ্ছা দেখি তো, দু একজন লিখেন তো দেখি, এইটার ইন্ট্রোডাকশন কি হবে? আমরা অলরেডি যা শিখছি, আমরা তো জানি এই টোটালটার রিফ্লেকশন হলো গিয়ে আমার ইন্ট্রোডাকশন। তাহলে এইটার ইন্ট্রোডাকশন কি হইতে পারে? বডি পার্ট কয়টা হবে? এই যে এই জিনিসগুলোর জন্যই তো ফরম্যাট গুলো শিখতেছি। যেমন এর আগের ক্লাসে বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, বডি পার্ট হয়েছিল 2টা, কারণ ওপিনিয়ন ভরে দিছিলাম কনক্লুশনে। কিন্তু একটু আগে যেটা করলাম কস্ট সলিউশন, এটা তো বডি পার্ট 3টা, কারণ 3 স্কোপ, কস 1 প্লাস সলিউশন 1 এক প্যারা, কস 2 প্লাস সলিউশন 2 এক প্যারা, কস 3 প্লাস সলিউশন 3 এক প্যারা। তাহলে 3টা বডি পার্ট হয়েছে কস সলিউশনে, ঠিক আছে না? হ্যাঁ, এখন আমরা টাস্ক 2 করছি, টাস্ক 1 তো করাবো, এই জন্য 2টা করে করছি, বিকজ আমাদের টাইম তো কম। বেশি সময় ধরে করালে আবার সবাই বলবে যে স্যার পরীক্ষা দেবো, বোঝা হচ্ছে কিন্তু সময় বেশি যাচ্ছে, ঠিক না? তাহলে বডি পার্ট 3 না, সবগুলোর বডি পার্ট তো 3 না। ওই যে বোথ দি ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়নে বডি পার্ট 2টা, মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, ওই যে আমি তো স্ট্রাকচার দিয়ে দিয়েছি, নিচে নিচে স্ট্রাকচারেই বোঝা যাবে বডি পার্ট কয়টা। এই যে ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, তাহলে এইটার কয়টা হবে? বডি 3, তারপর কনক্লুশন। কস্ট সলিউশনেও বডি 3 ছিল, বডি 3। এখানে আমরা
কনক্লুশন লিখি নাই, দেখি কনক্লুশন পরে, মানে কনক্লুশনটা আপনারা বলতে পারবেন, মানে আপনাদের বলতে হবে। আচ্ছা তাহলে এটার সলিউশন, মানে এটার ইন্ট্রোডাক্টরি প্যারা কি হবে? ইন্ট্রোডাক্টরি প্যারা কি হবে? নাম্বার ওয়ান, ইন্ট্রোডাক্টরি প্যারার প্রথম জিনিস কি হবে? আরে বলতে পারতেছি না, অলরেডি আমরা মানে গত ক্লাস করেছি, তারপরে আজকের অর্ধেক ক্লাস করেছি। ইন্ট্রোডাক্টরি প্যারা, এটা তো মাথার ভিতরে থাকতে হবে, এটা কমন কমন ইস্যু। এক নাম্বার, টপিক পার্টের প্যারাফ্রেজিং লিখতে পারতেছেন না কেন? হ্যাঁ, প্যারাফ্রেজ দ্য টপিক পার্ট, মানে যে উপরের পার্টটা সবারই লেখার কথা, সাথে সাথে মাথার ভিতরে ঢুকাই ফেলতে হবে। পরে গিয়ে একবারে মাথার ভিতরে ঢুকাবো এই কথা চিন্তা করলে আপনি গেছেন, এমনিতেই টাইম কম, 2.5-3 মাস। কাজে অনেক কিছু এখনই ঢুকাই ফেলতে হবে। ফাইন, মানে এই যে বেসিক ইনফরমেশন গুলো মাথার ভিতরে থাকতে হবে। তারপরে কি হবে? তাহলে ওই টু পার্টের উত্তরের হিন্টস আসবে, টু পার্টের উত্তরের হিন্টস আসবে। যেমন হোয়াট আর দি ফ্যাক্টরস। আচ্ছা এটার উত্তর দেন সবান, হোয়াট আর দি ফ্যাক্টরস, এখানে কি আসবে? ফ্যাক্টর গুলোর নাম আসবে, যে স্কোপ। আচ্ছা হ্যাঁ, থ্রি মেইন ফ্যাক্টরস, ঠিক আছে ফাইন। কজে যেহেতু আমরা তিনটা দিয়েছিলাম, কিন্তু এইখানে সব মিলায় তিনটা লিখবো তো আসলে। এই জন্য এখানে আমরা সময়ের বাণিজ্যের জন্য একটা কাজ করব, সব মিলায় যাতে তিনটা পয়েন্ট থাকে। যেমন cos 1 প্লাস সলিউশন 1, cos 2 প্লাস সলিউশন 2, cos 3 প্লাস সলিউশন 3 ছিল। তাহলে এইখানে যদি তিনটা দেই, তাহলে এইটা তো আরেক প্যারা, তাহলে চারটা হয়ে যাবে আর কি আসলে আমার মূল আলোচনার পয়েন্ট। এই জন্য টোটাল তিনটা করার জন্য এইটাতে মনে রাখবেন, প্রত্যেকটাতে কমন কিছু বিষয় আছে, প্রত্যেকটার জন্য আলাদা কিছু বিষয় আছে। এই টু পার্টের জন্য এই ফ্যাক্টর নিবেন দুইটা, দুইটা নিবেন। মানে দুইটা ফিক্স কিছু না, এটা আপনাকে আমি লোড কমাই দিলাম, এখানে তিনটা দিলেও যা, দুইটা দিলেও তা, কারণ এইটা নিজেই আরেকটা পয়েন্ট। টোটাল এস এর পয়েন্ট থাকবে তিনটা, কথা বুঝাইতে পারছি? টোটাল এস এর পয়েন্ট থাকবে তিনটা। তাহলে এইখানে নেব দুইটা, আর এইটার উত্তর দেবো এক প্যারায়, তাহলে তিনটা হলো। তাহলে এই টু পার্টে কি করব, যে ফ্যাক্টরস বা প্রথমটার উত্তরের জন্য দুইটাই যথেষ্ট। ঠিক আছে, তিনটা নিয়ে সময় নষ্ট করার দরকার তাই। জি বলেন, ওয়ান কোয়েশ্চেন, একটু লিখেন। লিখেন, এখন কথা বলার অপশন দেওয়া যাচ্ছে না। মোহাম্মদ স্বাধীন হাওলাদার লিখেছেন, একটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন, কোয়েশ্চেনটা একটু লিখবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন করতে দেরি হলে আমি আগাই। তাহলে এখন এইটুকু আমরা কি করব, প্যারাফ্রেজ করব। দেখি, as most people spend a major part of their adult life at work, job satisfaction is an important element of individual well-being. এখানে ওয়েলবিং বলতে, ওয়েলবিং মানে সুস্থতা, এখানে ওয়েলবিং বলতে নিশ্চয়ই শারীরিক সুস্থতা না, মানসিক সুস্থতা, কারণ স্যাটিসফ্যাকশনের ইস্যু। স্যাটিসফ্যাকশন ইজ এ মেন্টাল ফ্যাক্টর। সো দেয়ারফর এখানে ওয়েলবিং এর ইয়ে হবে হচ্ছে আসলে মেন্টাল পিস, মানে সিনোনিম হতে পারে। হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু জব স্যাটিসফ্যাকশন, কি কি ফ্যাক্টর জব স্যাটিসফ্যাকশনে কন্ট্রিবিউট করে বা জব স্যাটিসফ্যাকশন তৈরি করে? হাউ রিয়েলিস্টিক ইজ দি এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স। অল এখানে দেখেন আমি লাল করে রেখেছি, যদি কোনো এক্সট্রিম ওয়ার্ড থাকে, অলওয়েজ, নেভার, অল, এগুলাকে খেয়াল করতে হবে, কারণ পৃথিবীতে কোনো কিছুই এক্সট্রিম এক্সিস্ট করে না। সেই ক্ষেত্রে সবসময় ইমিডিয়েট রেসপন্স, এটা শিখাই দিচ্ছি। যদি এক্সট্রিম ওয়ার্ড থাকে, নেভার, অলওয়েজ, অল, নান, এরকম কিছু পৃথিবীতে এক্সিস্ট করে না। কাজেই একটা জেনারেল রেসপন্স হলো নো, যদি এক্সট্রিম ওয়ার্ডস থাকে। সবার জন্য জব স্যাটিসফ্যাকশন এটা তো হইতেই পারে না। কাজে কি হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন হতে পারে, কম ক্ষেত্রে মানে নন স্যাটিসফ্যাকশন হতে পারে। আবার বেশিরভাগ ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে, খুবই কম ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন হতে পারে। তাহলে এই ধরনের একটা সিদ্ধান্তের উপরে আমরা উত্তরটা দেবো। আচ্ছা, হাওলাদারের কোশ্চেন কি ছিল? ম্যাক্সিমাম কত ওয়ার্ড ইউজ করব, কজ ইন্ট্রো সহ চারটা পার্ট হলে অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে প্রতি প্যারা একটু ছোট করে ফেলতে হবে। প্যারা যদি বেশি হয় তাহলে কন্টেন্ট ছোট হবে, প্যারা যদি কম হয় কন্টেন্ট একটু বড় হবে। আচ্ছা, শোভন লিখেছেন একটা, ইয়োর মানে মানে গ্রামার ভোকাবুলারি ইজ গুড, বাট
এই যে আমি যা বলছি এইটাকে প্যারাফ্রেজিং করতে হবে, হোয়াট আর দি ফ্যাক্টরস এর উত্তর আসতে হবে, এবং হাউ রিয়েলিস্টিক এই লাইনে আসতে হবে। ভাষা ভাষা হলে চলবে না, টিএটিআর হিসাবে হয়নি, বাট গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং এলআর ভালো, বাট টিএটিআরটা আসেনি। টিএটিআর কিভাবে আসবে দেখাই। টিএটিআর ইজ ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? টিএটিআর কিভাবে হবে দেখি এখন দেখেন। আগে এটার প্যারাফ্রেজিং, অ্যাজ মোস্ট পিপল স্পেন্ড আ মেজর পার্ট অফ দেয়ার অ্যাডাল্ট লাইফ এট ওয়ার্ক, জব স্যাটিসফ্যাকশন ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ওয়েলবিং। ডাইরেক্ট এটার প্যারাফ্রেজিং, এর আশেপাশে কোনো বাইরে বাইরে চলবে না। সিন্স দ্য মেজরিটি অফ অ্যাডাল্ট স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম এট ওয়ার্ক, বিং কন্টেন্ট, ওই যে স্যাটিসফ্যাকশনের রিয়েলাইজ বিং কন্টেন্ট উইথ দেয়ার ক্যারিয়ার মানে জব ইজ এ ক্রুশাল পার্ট। ওখানে ছিল কি ইম্পর্টেন্ট এলিমেন্ট, আমি লিখেছি ক্রুশাল পার্ট। ডাইরেক্ট যতটুকু সিনোনিম পারা যায় করা যাবে, সেন্টেন্স স্ট্রাকচারটা নিজের মতো করে লিখতে হবে, ডাইরেক্ট এই কথা, ঠিক আছে? এর আশেপাশে অন্য কথাবার্তা বলা যাবে না। তাহলে আপনি শুধু এলআর এবং লেক্সিক্যাল রিসোর্সে মার্ক পাবেন, সিসি এবং টিএটিআর এ মার্ক কাটা যাবে। বারবার এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি আমি। শোভন যেটা লিখেছেন লেখা ভালো, বাট এই যে এখানের যে মার্কিং ক্রাইটেরিয়া টিএটিআর বাদ পড়ে গেছে, একদম ম্যাথামেটিক্যাল ভাবে আগাতে হবে। এটা হয়ে গেছে আমার, এটা আমার হয়ে গেছে কি প্যারাফ্রেজিং হয়ে গেছে। এখন হচ্ছে হোয়াট আর দি ফ্যাক্টরস, ফ্যাক্টর দুইটার নাম লিখবো এবং হাউ রিয়েলিস্টিক এটার উত্তর দিব। দ্য ইস্যুস অফ বিইং রেসপেক্টেড, এই যে ফ্যাক্টর, অ্যান্ড কম্পেনসেশন প্যাকেজ মানে টোটাল টাকা পয়সা এবং সুবিধাদি, আর টু মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস টু জব স্যাটিসফ্যাকশন। এখন জব স্যাটিসফ্যাকশন লিখছি, শব্দটা ধার করছি, কারণ আমি আগে কন্টেন্ট শব্দটা দিয়ে বুঝাই নিছি যে আমি সিনোনিম পারি। এখন তাহলে কি আছে, কি বাদ আছে, কি বাদ আছে, এটা বাদ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ এ কোয়েশ্চেন অ্যাজ টু হাউ লাইকলি, লাইকলি মানে সম্ভাব্য, ইট ইজ দ্যাট, এখানে ছিল অল, এখানে ছিল অল, আমি দিয়েছি এভরিওয়ান। দেখেন আমি কতটা ম্যাথামেটিক্যাল। শোভনের ওই লেখাটা ভালো ছিল, বাট যে টিএটিআর কিভাবে মেনটেন করতে হয় এই লাইনে একটু আসলে আপনার স্কোর বেড়ে যাবে। এভরিওয়ান ক্যান বি হ্যাপি উইথ দেয়ার জব, টোটাল কোয়েশ্চেনের লাইনে আসতে হবে, উইথ দেয়ার জব। অ্যান্ড ইন রেসপন্স টু দিস পয়েন্ট ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট, যে মনে হয় যে মানে সরাসরি না, অ্যাসুরেন্স অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ইজ কন্ট্রারি টু দ্য রিয়েলিটি, বাস্তবসম্মত না যে সবাই জব স্যাটিসফ্যাকশন পাবে। তাহলে দেখেন এইখান থেকে এইটুকু হলো প্যারাফ্রেজিং, এইখান থেকে এইটুকু হলো ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু জব স্যাটিসফ্যাকশন, এইখান থেকে এইটুকু হলো লাস্ট পার্টের উত্তর। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি এখন? আমরা সবাই করে ফেলছি কি, জব টু আর্ন মানি অন ডিফারেন্ট ফ্যাক্টরস অমুক তমুক, এই সেই না, এইটা না। আবারও বলি, ডাইরেক্ট প্যারাফ্রেজিং অফ দি কোয়েশ্চেন অ্যান্ড ডাইরেক্ট অ্যান্সার টু দোজ, শর্ট অ্যান্সার আর হিন্ট টু দি অ্যান্সার অফ দোজ টু কোয়েশ্চেন্স। রচনাটা স্ট্রাকচার থাকতে হবে। এখন এইটাকেই আমি বড় করব, এইটাকে আমি বড় করব বডি প্যারাগ্রাফে। দ্যাট ইজ কল্ড এ স্ট্রাকচার্ড এসে। হ্যাঁ, ফর্মাল একাডেমিক রাইটিং এরকম হয়। আপনি যদি একটা এডিটোরিয়াল লেখেন তাহলে আপনি ওরকম লিখতে পারবেন চিন্তা ভাবনা করে। আপনি যখন এইটাও তো দিচ্ছেন, মনে রাখতে হবে এটা, এটাকে বলে ফর্মাল রাইটিং এবং এটাকে বলে হচ্ছে মানে একাডেমিক প্যাটার্নের রাইটিং। যারা জেনারেল ট্রেনিং আছেন তাদেরও টাস্ক টুটা এই একাডেমিক প্যাটার্নের। সো আমরা যে টাস্ক টু করছি এটা টোটালটাই দুইটা ইস্যু, ফর্মাল অ্যান্ড একাডেমিক প্যাটার্ন অফ রাইটিং। আশা করি মাথার ভিতরে একটু আইডিয়াটা যাচ্ছে এখন, যে কেন কেন এরকম ব্যাপারগুলা ঘটতেছে। এই ব্যাপারগুলা না জানার কারণে আমাদের স্কোর কমে যায়। এক্সামিনার চিন্তা করেন যেহেতু লাইনই আসে নাই, তো ফর্মাল এন্ড একাডেমিক রাইটিং এর লাইনই আসে নাই, খালি চিন্তা ভাবনামূলক কথাবার্তা লিখে। টোটাল একদম এইটা। তাহলে এখন আপনি যেহেতু বলে দিয়েছেন রেসপেক্ট, এক নাম্বার বলেছেন চাকরিতে সম্মানের বিষয় আছে, সিনিয়রও সিনিয়রও কিন্তু জুনিয়রকে সম্মান করা উচিত যার যার কাজকে, তাহলে সেই সম্মানের বিষয়টা। আরেকটা হচ্ছে কি পাইলাম চাকরি থেকে। কম্পেনসেশন প্যাকেজ বলতে বোঝায় দুইটা জিনিস, এক নাম্বার মনিটারি বেনিফিটস এবং দুই নাম্বার হচ্ছে মানে মনিটারি বেনিফিটস ইনক্লুডিং স্যালারি অ্যান্ড আদার অ্যালাউন্সেস, এবং ফ্রিঞ্জ বেনিফিটস, গাড়ি হোক ইয়া হোক, হ্যাঁ মানে সমস্ত কিছু মিলে বলে কম্পেনসেশন প্যাকেজ।
তাহলে এখন আপনি যেহেতু বলে ফেলছেন রেসপেক্ট এবং কম্পেনসেশন প্যাকেজ, তার মানে অলরেডি আপনি কথা দিয়ে ফেলছেন এই দুটো পয়েন্টের বাইরে আপনি যাবেন না। কাজে আপনার প্রথম বডি প্যারাগ্রাফ হওয়া উচিত রেসপেক্ট কিভাবে জব জব স্যাটিসফ্যাকশন দেয়। দ্বিতীয় বডি প্যারাগ্রাফ হওয়া উচিত আপনি এখানে যা বলবেন বডি প্যারাগ্রাফ ওই অনুযায়ী কথা শুনতে হবে। দ্বিতীয় প্যারা হবে কম্পেনসেশন প্যাকেজ কিভাবে জব স্যাটিসফ্যাকশন দেয়, এবং তৃতীয় প্যারা হবে যে কিভাবে সবার জন্য এটি বাস্তবসম্মত নয় জব স্যাটিসফ্যাকশন। বুঝতে পেরেছি? এই কথাগুলো বুঝতে পেরেছি কিনা? শুধু এই টপিক না, টোটাল এই ধরনের যখন টু পার্ট কোয়েশ্চেন আসবে আমরা কিভাবে লিখবো, রাইট? ইটস লাইক ম্যাথামেটিক্স। উচ্চারণ শেখাই দেয়, এটা ম্যাথমেটিক্স না, ম্যাথামেটিক্স। ওই যে THE আছে না, ওইটা সহ উচ্চারণ হয়, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স। স্পিকিং এ যদি যদি জিজ্ঞেস করে যে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, ও চিন্তায় পড়ে যায় আমার কোন সাবজেক্ট ফেভারিট। আপনার আপনি যদি বলেন যে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স, আপনাকে তার অঙ্ক করতে দিবে না, বরং আপনার লাভ হবে যে আপনি অন্যের মতো ম্যাথমেটিক্স না বলে ম্যাথামেটিক্স বলেন, এটা আপনি বুঝাইতে পারবেন এবং প্রোনাউন্সিয়েশনে মার্ক নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাই এখন বডি প্যারাগ্রাফে। যেহেতু আমি বলে দিয়েছি রেসপেক্ট, অতএব আমার অবশ্যই এখন রেসপেক্টকে ব্যাখ্যা করতে হবে। দেখেন, ওয়ান ইম্পর্টেন্ট এলিমেন্ট, তার মানে ওয়ান অফ দি টু। তাহলে ওয়ান যেহেতু বলেছি, কাজে এই প্যারায় কিন্তু আর কম্পেনসেশন প্যাকেজ আনা যাবে না। দ্যাট লিডস টু সামওয়ান বিং স্যাটিসফাইড এট ওয়ার্ক ইজ বিং ট্রিটেড উইথ রেসপেক্ট বাই ম্যানেজার্স অর সিনিয়র্স। আচ্ছা, ইফ সিনিয়র্স পে ডিউ রেসপেক্ট টু দেয়ার, তার মানে কি এক্সপ্লেনেশন হচ্ছে to the junior executives and staffs and do not undermine the type of work that the under command people do, the subordinates feel that they are valued. এখন তাহলে সাম আপ। therefore, ঠিক আছে, এখন সাম আপ। therefore it is clear that employees are happier when they are well treated, এই যে happier তার মানে স্যাটিসফ্যাকশন হইছে। তাহলে সাম আপ, when they are well treated and appreciated regularly by their superiors or employers। হয়ে গেল। তাহলে এখন এটা কিভাবে আগাইলো? Topic sentence of the first factor, explanation of the first factor, ব্যাখ্যা যে কিভাবে এই ফ্যাক্টরটা জব স্যাটিসফ্যাকশনে কন্ট্রিবিউশন রাখে। সাম আপ অফ দিস পয়েন্ট। তাহলে তার পরেরটাও একই হবে, টপিক সেন্টেন্স অফ দ্য সেকেন্ড ফ্যাক্টর, explanation of the second factor, how it ensures or how it contributes to job satisfaction, এবং ফাইনালি সাম আপ অফ দ্যাট পয়েন্ট। তাহলে এখন কম্পেনসেশন প্যাকেজ। Besides a fair salary and fringe benefits, ওই যে কম্পেনসেশন প্যাকেজ বলেছিলাম তাকে ভাঙলাম, fair salary and fringe benefits মানে অন্যান্য সুবিধাদি, are also important considerations because তাহলে যে টপিক সেন্টেন্স এবং ব্যাখ্যা একই লাইনে দিয়ে দিয়েছে এবারে। if the employees feel that they are underpaid, ব্যাখ্যা উল্টা ভাবে দেওয়া যায়, যদি না পায় তাইলে কি হবে, তো তার মানে বোঝা যাবে যে পাইলে তো উল্টাটাই হবে। they will either resent their bosses, resent মানে অনুতাপ করা, or look for another job. ইনফ্যাক্ট কি সাম আপ, আগের প্যারা কি দিয়েছিলাম? therefore মনে হয়, হ্যাঁ therefore। In fact, it has been observed that employees have more job satisfaction when they are well paid. এখন কি কি বাদ আছে? ওই যে সবার জন্য জব স্যাটিসফ্যাকশন কতটা, এই লেখাটা আমি নিয়েছি এক জায়গা থেকে এবং একটু চেঞ্জ করেছি, হালকা চেঞ্জ করেছি, প্যারাগ্রাফিংও চেঞ্জ করেছি। ওখানে দুইটা পয়েন্ট এক প্যারায় ছিল, আমি প্যারাটা বাড়িয়েছি জাস্ট, আর কিছু না। আর কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি হালকা, বাট এটা এক জায়গা থেকে নেওয়া, নেটের থেকে কোথা থেকে যেন নিছিলাম, তারপরে একটু রিপেয়ার ওয়ার্ক করেছি আর কি আমি। উইথ রিগার্ড, এই যে উইথ রিগার্ড এটা আরেকটা মার্কার, মানে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উইথ রিগার্ড টু, যে ওয়েন ইট কামস টু, এখানে উইথ রিগার্ড টুর পরিবর্তে ওয়েন ইট কামস টু দিতে পারতাম। উইথ রিগার্ড টু দ্য কোয়েশ্চেন অফ অ্যাসুরেন্স অফ হ্যাপিনেস for or satisfaction for all workers, the answer is and always will be that this is highly unlikely to happen. একেবারে না করি নাই,
বলছি যে মানে অনেকটাই আহ, মানে আনলাইকলি, মানে অসম্ভাব্যতা বেশি সবার জন্য। দ্য রিজন ইজ দ্যাট, যে ব্যাখ্যা, the vast majority of people fail to reach their goals and end up working in a post that they do not really care about in return for a salary. বেশিরভাগ মানুষই কিন্তু দেখেন, মানে চাকরির ক্ষেত্রে কি হয়, এমনকি ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা হয়। কই যে চান্স পাবো জানি না, পড়ার ইচ্ছা ছিল ইকোনমিক্সে, হয়ে গেছে হচ্ছে গিয়ে আপনার ইংলিশ লিটারেচারে, কিছু করার নাই, আমার মেধাক্রমে আসে নাই, পরে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে বের হয়েছি। ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে বের হয়ে চাইছিলাম ইউনিভার্সিটির টিচার হব বা কলেজের টিচার হব, ঠিক আছে, হয়ে গেছি ওয়াসা ডিপার্টমেন্টের সহকারী পরিচালক। তো কাজেই অনেকের ভিতরে এরকম মানে ওই যে চিন্তা ভাবনার সাথে মিলে না। আবার হচ্ছে কি, চাইছিল সরকারি চাকরি মানে করতে, গিয়ে এখন আপাতত চলার জন্য একটা প্রাইভেট কোম্পানিতে কম বেতনে ঢুকছিল, এখন তো আর আরেক চাকরি না পায়, না পারে ছাড়তে, না পারে ধরতে। তো কাজে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে যে স্যালারিটা যদি না থাকতো তাহলে এই চাকরির গুলি মারতাম। দিস মানি ইজ জাস্ট গুড এনাফ টু বেয়ার। এটার উচ্চারণ বিয়ার না, এটার উচ্চারণটা শিখে নেন, যত শিখে নেওয়া যায় তত ভালো, স্পিকিং এর জন্য কাজে লাগবে। বেয়া, বেয়া, বে বে নট বি, ঠিক আছে, বেয়া। দিস মানি ইজ জাস্ট গুড এনাফ টু বেয়ার দেয়ার লিভিং এক্সপেন্সেস, অর্থাৎ শুধুমাত্র তাদের জীবন নির্বাহের জন্যই, মানে 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 কোনো মতে আর কি। হুইচ অফেন মিনস দ্যাট, এইটার দিকে চোখ দিবেন না, এটা আমরা শিখে নিতে পারি এখান থেকে। চোখ দিবেন না মানে হচ্ছে এত কঠিনের দরকার নাই, ঠিক আছে। দ্যাট দে আর ট্র্যাপড ইন এ ভিশাস সাইকেল অফ ডিসএনচেন্টমেন্ট। ওই যে ভিশাস সাইকেল অফ পভার্টি আছে না, দারিদ্র্যের দুষ্ট চক্র। ভিশাস সাইকেল মানে দুষ্ট চক্র, আর ডিসএনচেন্টমেন্ট মানে হচ্ছে অতৃপ্ততা। এটা একটা শব্দ শিখে নিতে পারেন, ডিসএনচেন্টমেন্ট, অতৃপ্ততা। ওই যে বললাম না, নতুন চাকরি দরকার, ভালো স্যালারিতে ভালো পজিশনে, কিন্তু নতুন চাকরি যেহেতু পাচ্ছি না, কাজে আবার এইটাও ছাড়তে পারতেছি না। এই এক অতৃপ্তির দুষ্ট চক্র। আবার চাকরি ছেড়ে দিলে আবার আরেক চাকরি পাচ্ছি না, হাতে নাই টাকা, তাহলে অতৃপ্ততার দুষ্ট চক্রে পড়ে যায়। ফর ইনস্ট্যান্স, আর একটু ভালো করে বোঝানোর জন্য, ইচ্ছা করলে এখানে কম লেখা যাবে, এইটুকু লিখেই শেষ করে দেওয়া যাবে, তারপর ক্লিয়ারলি বলা যাবে। ফর ইনস্ট্যান্স, মেজরিটি অফ অফিস ওয়ার্কার্স উড লিভ দেয়ার জব ইফ দে ডিড নট নিড দি মানি। ক্লিয়ারলি, এক্সপেকটেশন ফর জব স্যাটিসফ্যাকশন সাকামস টু মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। ব্যর্থতা বলতে ছোটখাটো ব্যর্থতা থেকে শুরু করে জীবনের ব্যর্থতা, মৃত্যু পর্যন্ত হতে পারে। সাকামস টু ডেথ, সাকামস টু ফেইলিওর, সাকামস টু রিসেন্টমেন্ট মানে অনুতপ্ত হয়, পরে অনুশোচনা হয় যে কেন যে এই চাকরিতে এলাম। সাকামস টু রিসেন্টমেন্ট ইন মোস্ট কেসেস উইথ মাইনরিটি অফ পিপল, যেহেতু বলছিলাম একেবারেই অসম্ভব তা না, হাইলি আনলাইকলি, তাহলে কিছু মানুষের তো স্যাটিসফ্যাকশন হইতেই পারে, তাহলে সেইটুকু কভার করলাম। উইথ মাইনরিটি অফ পিপল এনজয়িং দ্য লাক্সারি অফ কন্টেনমেন্ট, মানে নিজের চাকরি নিয়ে পরিতৃপ্ত, এটাকে লাক্সারি বলছি, কত সুন্দর একটা ফ্রেজ। হ্যাঁ, এই ফ্রেজটা আমি ইউজ করেছি, লাক্সারি অফ কন্টেনমেন্ট। বললাম কিছু শব্দ আমি চেঞ্জ করেছি। তো লাক্সারি অফ কন্টেনমেন্ট এই শব্দটাও নিতে পারেন আপনারা, অর্থাৎ যে ক্ষেত্রে মানুষের মানে পরিতৃপ্তি বা স্যাটিসফ্যাকশনের কম আছে, সেখানে যখন আহ, মানে অল্প কিছু সংখ্যক মানুষ পরিতৃপ্ত হয়, সো দ্যাট ইজ এ লাক্সারি অফ কন্টেনমেন্ট অ্যান্ড এ ফিলিং অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মানুষ যখন মনে করে আমার জীবনে যা পাওয়ার তাই পেয়েছি আমি, তাহলে এটাকে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলাউজ হায়ারার্কি থিওরি আছে একটা, হ্যাঁ, অর্থাৎ মানুষের নিড কি কি আছে, তার সর্বোচ্চ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এগুলা জাস্ট সাইড বাই সাইড কিছু জিনিস আর কি শেয়ার করছি আমি, বাট মূল বিষয় হচ্ছে আসলে আপনার এগুলা না, মূল বিষয় হচ্ছে কিভাবে এগিয়েছে প্যারাগ্রাফিং, ফরম্যাট, তারপরে কিভাবে কানেক্টিং ওয়ার্ডস গুলা ইউজ করেছি, হ্যাঁ, গ্রামার গুলা ভুল নাই, এই। আর এখানে যে সমস্ত ভাষার মানে অর্নামেন্টেশন বা অলংকরণ ব্যবহার করা হয়েছে, এর দিকে চোখই দিয়েন না, দরকার নাই, এই 3 মাসে এগুলা হবে না। বাট আপনাকে যা বলছি, এইটা আপনার অনেক ভালো স্কোর পাওয়ার জন্য যথেষ্ট। বাট এখানে একটা ভালো জিনিস আছে, কিছু শিখে নিলাম ভোকাবুলারি, যতটুক পারলাম একটুকি একটুকি লাভ। বাট এইটা নিয়ে কোনো ডিসএনচেন্টমেন্ট রাখবেন না, যে আহারে এরকম যদি লিখতে পারতাম। মনে রাখবেন, এরকম লেখার জন্য আরো আরো 15-20 বছর আগে থেকে মানে এই এই ন্যাক থাকা উচিত ছিল এবং লেখা উচিত ছিল, ঠিক আছে। তো কাজে এটার দিকে চোখ না দিয়ে আমি যা যা বলছি করা সম্ভব সেই জিনিসগুলো করেন শুধু। এখন তাহলে কি হবে, কনক্লুশনে কি হবে, এই 3 বডি প্যারাগ্রাফে যা যা বলেছি তার সাম আপ করতে হবে।
এই জিনিসগুলো মনে রাখতে হবে খুব। এই যে এখান থেকে শুরু করে, মানে এই যে এইটার এইটার মূল কথা, এই প্যারার মূল কথা, দ্বিতীয় প্যারার মূল কথা, তৃতীয় প্যারার মূল কথা। তাহলে কি কি ছিল মূল কথা দেখি, দেখেন। ওই উপর থেকে আনতে হবে কিন্তু। শেষ আমরা মনে করি আচ্ছা শেষে একটা ফিনিশিং দিয়ে দিলাম আর কি, মোটামুটি টপিক নিয়ে কথা বলে, নো, হবে না। অঙ্ক করতে হবে, ঠিক আছে? ওয়ার্ডের অঙ্ক করতে হবে, আইডিয়ার অঙ্ক করতে হবে। কি? আবার মনে করতে হবে, প্রথমটা ছিল রেসপেক্ট, দ্বিতীয়টা ছিল কম্পেনসেশন প্যাকেজ স্যালারি এগুলা, এবং তৃতীয়টা ছিল সবার জন্য। আসলে সবার যদি কথা বলি তাহলে এটা কাল্পনিক, এটা উদ্ভট কথা, কিছু মানুষ হইতে পারে। এই কথাটাই আবার বলতে হবে গুছায় একসাথে কনক্লুশনে। অল ইন অল, এই যে সবাই কিন্তু টু কনক্লুড, ইন কনক্লুশন এগুলা লিখবে 90% মানুষ। তো আপনি কেন লিখবেন? আপনি লেখেন অল ইন অল, আপনি লেখেন টু সাম আপ, আপনি লেখেন টু রিক্যাপিচুলেট। আচ্ছা, এই লাস্টেরটাতে এই কনক্লুশন ছাড়া আর কি কি লেখা যায়? আমি এই যে এইটার নিচেই লেখা আছে, মানে আজকেই দিয়ে দিচ্ছি, তুলে নেবেন। অল ইন অল, দেখেন, খেয়াল করেন, গ্র্যাটিফাইড মানে স্যাটিসফাইড এর আরেক, ওই যে যত পারি সিনোনিম, বিইং গ্র্যাটিফাইড উইথ ট্রেড, প্রফেশন অর সার্ভিস, তার মানে ক্যারিয়ার বা জব, সবগুলো লিখছে দেখেন। ব্যবসা হোক, প্রফেশন, প্রফেশন মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, এরকম স্পেসিফিক, আর সার্ভিস মানে যে কোনো জব, ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়ান্স ওয়েলবিং, মানে যে প্রশ্নের কথা বলছি, অ্যান্ড রেসপেক্ট ফ্রম কলিগস অ্যান্ড সিনিয়র্স অ্যান্ড ফেয়ার পে ক্যান ইমপ্রুভ দ্য লেভেল অফ হ্যাপিনেস। তাহলে কোশ্চেনের টপিকটা আনছি এবং দুইটা ফ্যাক্টরের কথা আবার আনলাম। এইটাই হলো কনক্লুসিভ প্যারাগ্রাফের সংজ্ঞা। কনক্লুসিভ প্যারাগ্রাফে মনের মাধুরী মিশায় ফিনিশিং দেওয়া যায় না, এর নামই ফিনিশিং। ফাইনালি এখন কি, যেহেতু এটা স্যাটিসফ্যাকশনের কথা বলছি, তাহলে এখন সবাই স্যাটিসফাইড হইতে পারে না, এটা তো একটা উল্টা কথা। এই জন্য হাউ এভার দিয়ে কন্ট্রাস্টিং কানেক্টর দিলাম, এবং ওইটা বলবো যে সবার জন্য এটা কতটা বাস্তবসম্মত। হাউ এভার, জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স ইজ এন আনরিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক মানে অবাস্তব, এবং ইউটোপিয়ান মানে কাল্পনিক, উদ্ভট প্রসপেক্ট, মানে উদ্ভট সম্ভাবনা সবার জন্য। মানে এক কথায় বললাম আর কি, সবার কথা যদি বলতে হয়, সব মানুষ কোনোদিন জব স্যাটিসফ্যাকশন পাবে না, এটা উদ্ভট এবং কাল্পনিক। এটা হলো ফাইনাল কথা, বাস শেষ হয়ে গেল। যত দেখেন, যত স্যাম্পল করব, যত স্যাম্পল করব, তত এরকম আমার ধারণা ক্লিয়ার হতে থাকবে আসলে একটা ফর্মাল একাডেমিক রাইটিং কি জিনিস। তবে কিনা প্রত্যেকটার ভিতরে কমন জিনিস যেমন আছে, যেমন কনক্লুসিভ প্যারাগ্রাফে কি কি লেখা যাবে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে কি কি লিখতে হয়, এটা সব প্যাটার্নের জন্য, সব ধরনের জন্যই মোটামুটি কমন কিছু। বাট প্রতি প্যাটার্নের জন্য বডিতে, ইন্ট্রোডাক্টরি প্যারাতে একটু একটু এদিক সেদিক আছে, সেটা ওই প্যাটার্নের জন্য মনে রাখতে হবে কোন জায়গাটায় ভ্যারিয়েশনস আছে। যেমন এখানে কি ভ্যারিয়েশনস আছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে, তিনটা পয়েন্টের দরকার নেই, দুইটাই যথেষ্ট। তিনটাও লেখা যাবে, বাট সময়ে যদি শর্ট পড়ে যায়, বাই চান্স শেষে গিয়ে কনক্লুসিভ প্যারাগ্রাফ না হয়, তাহলে তো আমার টাস্ক রেসপন্স নষ্ট হয়ে যাবে, মানে ইনকমপ্লিট রচনা হয়ে যাবে। তাই জন্য দুইটাই যথেষ্ট, এটার জন্য মার্ক কমবে না। কারণ আরেকটা যেহেতু আছে, সেটা মিলে তিনটা ইস্যু হয়ে যাবে, ঠিক আছে? কই রেসপেক্টের বিষয় আসে না, এই যে রেসপেক্ট তো এখানে ইয়ে করা আছে, বোল্ড করা আছে, রেসপেক্ট, ফেয়ার পে। এই যে দেখেন, ইয়েই করে রাখছি আমি, বোল্ডই করে রাখছি, উপরের তিনটা রেসপেক্ট, ফেয়ার পে, এবং অলটাকেও বোল্ড করে দেই, অল আনরিয়েলিস্টিক ইউটোপিয়ান। টোটালটার উত্তর আছে আবার এখানে, টোটালটা সাম আপ করা আছে। পরিষ্কার সবার কাছে? আচ্ছা, এখন এই যে টু, মানে ইনে, মানে এই যে কনক্লুশন সমান সমান সামারি অফ বডি প্যারাগ্রাফস লিখে রেখেছি। আচ্ছা, ইন কনক্লুশন, টু কনক্লুড, এই দুটো তো কমন, তাই না? এই দুটো কমন, এই দুটাকে কালো দিলাম, আর এগুলাকে লাল করে দেই, যেগুলো সাধারণত কম ব্যবহার হয়। লাল না করে যেই দিই, অল ক্যাপিচুলেট। কাজ করি, ইনসামটাকে এখানে নিয়ে আসি, ইনসাম,
তো এগুলো হচ্ছে গিয়ে একটু আনকমন গুলো, এগুলা ইউজ করতে পারেন। অল ইন অল, টু রিক্যাপিচুলেট ইন সাম, ইন এ নাটশেল। আরেকটা আছে টু ক্যাপ ইট অল। টু ক্যাপ ইট অল। আর ওই দুটো হচ্ছে কমন, ইন কনক্লুশন এবং টু কনক্লুড। টু সাম আপ নিতে পারেন। আর এই দুইটা কমন। সো আই উড সাজেস্ট, মানে ভুল তো না। এখন ওই যে জনস্রোত থেকে নিজেকে পৃথক না করলে তো আপনি জনস্রোত থেকে পৃথক নাম্বার পাবেন না, এটাই স্বাভাবিক। সো দেয়ারফর এই দুইটাকে আমি অ্যাভয়েড করতে বলি জেনারেলি। আপনার রচনায় আপনি একবার লিখবেন, এখান থেকে যা পছন্দ হয় একটা লিখেন। সবাইকে যদি আবার একটা সাজেস্ট করে দেই, তাহলে আবার বুঝবে যে ওই একই গোয়ালের গরু সব। সো এই কয়টা থেকে যার যার ইচ্ছা মতো ইউজ করবেন। কাজে এখানে আবার দেখি, প্যারাফ্রেজিং অফ দ্য টপিক পার্ট, ইন্ট্রোডাকশন, হিন্ট অফ অ্যান্সার অফ দি ফার্স্ট পার্ট, হিন্ট অফ অ্যান্সার অফ দি সেকেন্ড পার্ট। ভেরি সিম্পল, যেভাবে আছে ঠিক ওগুলা। অন্য কোনো কথা না, আশেপাশ দিয়ে বাইরে বাইরে করে কোনো কথাবার্তা না। কোনো কোনো বুদ্ধিজীবী সাজার দরকার নাই, কোনো এত চিন্তা ভাবনা করার দরকার নাই। জাস্ট টপিকের প্যারাফ্রেজিং, ওই দুইটার মানে দুইটা পয়েন্ট নেন, আর এইটার উত্তরটা ঠিক করেন, বাস লেখা বলেন। তারপরে বডি ওয়ান, টপিক সেন্টেন্স অফ দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য ফার্স্ট পার্ট অফ দি কোয়েশ্চেন, এক্সপ্লেনেশন, সাম আপ। বডি টু একই। বডি থ্রি, topic sentence of the second part of the question, explanation, example, sum of sentence। আর কি কনক্লুশন? কনক্লুশনে কি হবে দেখি আপনারা বলেন। কনক্লুশনে কি হবে তাহলে? কনক্লুশনে হবে হচ্ছে কনক্লুসিভ মার্কার, মার্কার বা মানে কানেক্টর, কনক্লুসিভ কানেক্টর, মানে যে অল ইন অল, টু ক্যাপিটাল, এগুলা কনক্লুসিভ কানেক্টর প্লাস summary of 2 points plus summary মানে ওয়ান লাইন, ঠিক আছে, প্লাস one line summary, one line summary of second part, 2 points of first part, 2 points of first part plus one line summary দিয়ে এটা, one line summary of 2 points of first part and one line summary of second part, second part answer আর কি। one line summary of 2 points of first part, one line summary of second part answer, बस finish हो गया। ক্লিয়ার সবাই? না, 3 নম্বর প্যারা তো আরেক কোশ্চেন, ওই যে সবার জন্য, সবার জন্য ইয়ে কিনা, দুইটা পার্ট কিন্তু সাব পয়েন্ট হিসাবে আলাদা, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্যাক্টরস আর একটা হচ্ছে সবার জন্য জব স্যাটিসফ্যাকশন। দুইটাই জবের সাথে জড়িত, বাট দুইটা সাব পয়েন্ট আলাদা, ওইটা ওইটার সাথে জড়িত না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আগামীকাল আবার রাত 10টায় বসবো। গুড নাইট টু অল। আর আগেরটা আর আজকেরটা আপনারা পেয়ে যাবেন কালকের ভেতরে, হ্যাঁ, গ্রুপে পেয়ে যাবেন। এই দুইটা পিডিএফ করে দিয়ে দেওয়া হবে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক কিছু না, হোমওয়ার্ক হচ্ছে গিয়ে এই যে বোথ দি ভিউজ এন্ড ওপিনিয়ন একটা করালাম, কজ এন্ড সলিউশন একটা করালাম, আরেকটা হচ্ছে 2 পার্ট কোশ্চেন করালাম। কেমব্রিজ বইয়ে
কেমব্রিজের অনেক মানে যে 1 থেকে 19 সিরিজ আছে, এটাতে উল্টায় উল্টায় দেখা এই 3 ধরনের প্রশ্ন, মানে যার সাথে পরিচিত হয়েছেন অলরেডি, এই 3 ধরনের প্রশ্ন কি কি আছে একটু খাতা নিয়ে জাস্ট ব্রেনস্টর্মিং করা, ফরম্যাটটা মনে করতে পারতেছেন কিনা, কোথায় কি বসবে, এটার একটা রাফ প্র্যাকটিস নিজে নিজে করবেন নিজের জন্য। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।